হ্যালো স্টুডেন্টস, আজ আমি সপ্তম শ্রেণীর অর্থাৎ ক্লাস 7-এর ইংলিশ টেক্সট বুকের লেসন 1 নিয়ে আলোচনা করব। দি বুক অব নেচার, জওহরলাল নেহেরু। অর্থাৎ দি বুক অব নেচার মানে প্রকৃতির বই, লেখক হচ্ছেন জওহরলাল নেহেরু। পণ্ডিত জওহরলাল নেহেরু was a great freedom fighter and the first prime minister of independent India. পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। হি ওয়াজ এ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল। তিনি একজন ভালো লেখকও ছিলেন। দি ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ নোটেড ওয়ার্কস। তাহলে দি ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি এগুলো হলো তাঁর বিখ্যাত রচনাগুলোর কিছু। ডিউরিং দি লেট 1920s, he wrote a series of letters to his young daughter Indira to share his ideas, thoughts and knowledge with her. 1920 দশকের শেষের দিকে 1920s মানে 10 বছরের, অর্থাৎ 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29 এগুলোকে বলা হয় 20s। তাহলে 1920 দশকের শেষের দিকে, ডিউরিং মানে সময়, শেষের দিকে সময়, তিনি লিখেছিলেন এ সিরিজ অফ লেটার্স, একগুচ্ছ চিঠি, টু হিজ ইয়াং ডটার, তার সেই ছোট্ট মেয়ে ইন্দিরাকে, টু শেয়ার হিজ আইডিয়াস, থটস অ্যান্ড নলেজ উইথ হার, তার বিভিন্ন ধ্যান ধারণা, ভাবনা চিন্তা এবং জ্ঞান তার সঙ্গে ভাগাভাগ করে নিতে। শেয়ার মানে ভাগাভাগ করে নেওয়া। দিস লেটার্স ওয়ার লেটার কম্পাইলড ইনটু এ বুক টাইটেলড লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। এই চিঠিগুলোই পরবর্তীকালে, লেটার মানে পরবর্তীকালে, কম্পাইল্ড সংকলিত হয়েছিল ইনটু এ বুক, একটা বই আকারে, টাইটেলড যেটা শিরোনাম ছিল লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। দি প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সাক্ট ফ্রম দি বুক। ওই বইটা থেকেই বর্তমান পাঠ্যাংশটা একটা উদ্ধৃত অংশ, অর্থাৎ বর্তমান পাঠ্যাংশটা হলো একটা উদ্ধৃত অংশ বইটা থেকে। লেটস শেয়ার, এসো আমরা একটু মত বিনিময় করি। হোয়াই ডু উই রাইট লেটার্স, কেন আমরা চিঠি লিখি। ডিসকাস উইথ ইউর পার্টনার, তাহলে কেন আমরা চিঠি লিখি এটা তোমরা সহজে বাংলায় বলতে পারবে যে যারা তোমাদের থেকে একটু দূরে থাকে তাদের সঙ্গে যোগাযোগ করতে বা তোমাদের মতের আদান প্রদান করতে, ভাব বিনিময় করতে। তাহলে তুমি ইংরেজিতে এরকম বলতে পারো যে উই রাইট লেটার্স, অর্থাৎ এখানের সব প্রশ্নের শব্দগুলো দিয়েই বাক্যটা তৈরি করো। উই রাইট লেটার্স টু শেয়ার আওয়ার ভিউস অ্যান্ড থটস and knowledge with our friends who live in far off places। অথবা তোমরা এত বড় না করে আর কি ছোট করে বলতে পারো। আমি খুব ছোট করে বলছি, দেখো। উই রাইট লেটার্স টু কমিউনিকেট উইথ আদার্স। ভালো করে বুঝো, উই রাইট লেটার্স টু কমিউনিকেট উইথ আদার্স লিভিং ইন ফার অফ প্লেসেস। উই রাইট লেটার্স টু কমিউনিকেট, COMMUNICATE, মানে হচ্ছে তাদের মধ্যে একটুকু যোগাযোগ করা। কমিউনিকেট মানে যোগাযোগ করা। তাহলে উই রাইট লেটার্স টু কমিউনিকেট উইথ আদার্স লিভিং, বসবাস করে, ইন ফার অফ প্লেসেস। ফার অফ, FAR হাইফেন দিয়ে অফ, OFF, ফার অফ প্লেসেস মানে দূরবর্তী জায়গাতে বসবাসকারী অন্যদের সঙ্গে যোগাযোগ করতে। হ্যাভ ইউ এভার রিসিভড এ লেটার ফ্রম অ্যান এল্ডার, তুমি কি কখনো একটা চিঠি পেয়েছো বড়দের কাছ থেকে। তুমি এটা ইয়েস বলতে পারো যদি পেয়ে থাকো, তাহলে ইয়েস
আই হ্যাভ রিসিভড এ লেটার ফ্রম মাই ম্যাটারনাল আঙ্কেল, কি ফ্রম মাই আন্ট, কি ফ্রম মাই ফাদার, ফ্রম মাই ওন ফাদার, এরকম বলতে পারো যে ইয়েস আই হ্যাভ রিসিভড এ লেটার, আমি একটা আই রিসিভড এ লেটার, ইয়েস আই রিসিভড এ লেটার, হ্যাঁ আমি একটা চিঠি পেয়েছিলাম ফ্রম মাই ওন ফাদার, আমার নিজের বাবার কাছ থেকে বলতে পারো। আস্ক ইউর পার্টনার ইফ হি অর সি হ্যাড রিটিন এ লেটার টু এনি ওয়ান বিফোর, তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো সে কখনো আগে কাউকে চিঠি লিখেছে কিনা। তুমি জিজ্ঞাসা করবে, অর্থাৎ তাকে জিজ্ঞাসা করলে তুমি হয়তো সে যদি বলে ঠিক বলে তাহলে বলবে হ্যাঁ বলে, তাহলে বলে ইয়েস হি অথবা সি রোট এ লেটার টু হার ফ্রেন্ড কি টু হিজ ফ্রেন্ড, এরকম বলবে। যাই হোক, আমাদের ওটার থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে অংশটা, এবারে আমাদের টেক্সটটা পড়বো। দেখো, হোয়েন ইউ অ্যান্ড আই আর টুগেদার ইউ ওফেন আস্ক মি কোশ্চেন্স অ্যাবাউট মেনি থিংস অ্যান্ড আই ট্রাই টু অ্যান্সার দেম। যখন তুমি এবং আমি একসঙ্গে হই তুমি প্রায়ই জিজ্ঞাসা করো, ওপেন মানে প্রায়ই জিজ্ঞাসা করো আমাকে প্রশ্ন, অ্যাবাউট মেনি থিংস অনেক জিনিস সম্পর্কে, অ্যান্ড আই ট্রাই টু অ্যান্সার দেম এবং আমি চেষ্টা করি সেগুলোর উত্তর দিতে। নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি, এখন যেহেতু তুমি রয়েছো মুসৌরিতে, অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ এবং আমি রয়েছি এলাহাবাদে, উই ক্যান নট হ্যাভ দিস টক্স, আমাদের এই কথাবার্তাগুলো হতে পারে না। আই অ্যাম দেয়ারফোর গোয়িং টু রাইট টু ইউ, আমি সেই জন্য তোমাকে লিখতে যাচ্ছি ফ্রম টাইম টু টাইম, সময়ের সময়, অর্থাৎ সময় সময় বা মাঝে মাঝে আমি তোমাকে লিখতে যাচ্ছি শর্ট অ্যাকাউন্টস অফ দি স্টোরি অফ আওয়ার আর্থ অ্যান্ড দি মেনি কান্ট্রিজ। তাহলে শর্ট অ্যাকাউন্টস অর্থাৎ সংক্ষিপ্ত বিবরণ, অফ দি স্টোরি অফ আওয়ার আর্থ আমাদের পৃথিবীর গল্পের, অ্যান্ড দি মেনি কান্ট্রিজ এবং অনেক দেশ সম্পর্কে, গ্রেট অ্যান্ড স্মল ছোট বড়, ইনটু হুইচ ইট ইজ ডিভাইডেড যেগুলোতে এই পৃথিবী বিভক্ত, অর্থাৎ ছোট বড় বিভিন্ন দেশ, যে দেশে এই পৃথিবী বিভক্ত সেই দেশ সম্পর্কে অর্থাৎ আমাদের পৃথিবী সম্পর্কে গল্পের সংক্ষিপ্ত বিবরণ আমি তোমাকে সময় সময় লিখতে যাচ্ছি। ইউ হ্যাভ রেড এ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, তুমি একটুকু পড়েছ ইংল্যান্ডের ইতিহাস এবং ভারতীয় ইতিহাস সম্পর্কে। বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া দো এ বিগ কান্ট্রি ইজ অনলি এ স্মল পার্ট অফ দি আর্থ সারফেস, কিন্তু ইংল্যান্ড হচ্ছে কেবলমাত্র একটা ছোট্ট দ্বীপ, আর ভারত যদিও একটা বড় দেশ সেটাও হচ্ছে একটা ছোট্ট অংশ এই পৃথিবীর ভূপৃষ্ঠের বা পৃথিবীর উপরিতলের ভূপৃষ্ঠের একটা ছোট্ট অংশ। সারফেস মানে উপরিতল বা পৃষ্ঠদেশ। ইফ উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দি স্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, যদি আমরা জানতে চাই কোনো কিছু আমাদের এই জগতের গল্প সম্পর্কে, উই মাস্ট থিঙ্ক অফ অল দি কান্ট্রিজ অ্যান্ড অল দি পিপলস দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট, তাহলে কি করব, আমরা অবশ্যই চিন্তা ভাবনা করব সমস্ত দেশ সম্পর্কে এবং সমস্ত লোকেদের সম্পর্কে যারা এই সমস্ত দেশে বা এই পৃথিবীতে বসবাস করে, এই জগতে বসবাস করে। ইট মানে দিস ওয়ার্ল্ড, এই জগতে ইনহ্যাবিটেড মানে বসবাস করে। অ্যান্ড নট মিয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি, এবং কেবলমাত্র একটা ছোট্ট দেশ সম্পর্কে নয়। হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন, যেখানে আমরা জন্মগ্রহণ করতে পারি সেই একটা ছোট্ট দেশ সম্পর্কে শুধুমাত্র নয়, আমরা সমস্ত লোক এবং সমস্ত দেশ সম্পর্কেই অবশ্যই চিন্তাভাবনা করব। আই অ্যাম অ্যাফ্রেড I can only tell you very little in these letters of mine. I am afraid অর্থাৎ আমি ভীত বা আমি শঙ্কিত, আমি তোমাকে কেবলমাত্র খুবই সামান্য বলতে পারি আমার এই চিঠিগুলোতে, মাইন মানে আমার, এই চিঠিগুলোতে খুবই সামান্য বলতে পারি, এই নিয়ে আমি শঙ্কিত।
বাট দ্যাট লিটল আই হোপ উইল ইন্টারেস্ট ইউ অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল। কিন্তু সেই সামান্যটাই আমি আশা করছি উইল ইন্টারেস্ট ইউ, তোমাকে আগ্রহান্বিত করবে বা তোমার মধ্যে আগ্রহ গড়ে তুলবে, অ্যান্ড মেক ইউ থিঙ্ক, এবং তোমাকে ভাবাবে অফ দি ওয়ার্ল্ড অ্যাজ এ হোল, সমগ্র জগৎটা সম্পর্কে, অ্যান্ড অফ আদার পিপিল, এবং অন্য লোকেদের সম্পর্কে, ইন ইট, এটাতে বসবাসকারী অন্য লোকেদের সম্পর্কেও, অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমাদের ভাই বোন হিসাবে। হোয়েন ইউ গ্রো আপ you will read about the story of the earth and her peoples in fat books, and you will find it more interesting than any other story or novel that you may have read. When you grow up, যখন তুমি বড় হবে, you will read, তুমি পড়বে about the story of the earth, পৃথিবীর গল্প সম্পর্কে, and her peoples, এবং তার লোকেদের সম্পর্কে, in fat books, মোটা মোটা বইয়ে, অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং, এবং তুমি দেখবে এটা আরও মজার, আকর্ষণীয়, দ্যান এনি আদার স্টোরি অর নোভেল, অন্য যে কোনো গল্প বা উপন্যাসের থেকেও, দ্যাট ইউ মে হ্যাভ রেড, যেগুলো তুমি পড়েছো, যা তুমি গল্প বা উপন্যাস পড়েছো তার থেকেও দেখবে তুমি এটা আরও অনেক মজার বা আরও অনেক আকর্ষণীয়। ইউ নো অফকোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। মিলিয়নস, এই ব্লু লেটারের যে ওয়ার্ডটা রয়েছে, এই মিলিয়ন মানে হচ্ছে 10 লাখে 1 মিলিয়ন হয়। আমরা জানি যে 100,000-এ 1 লাখ, তাহলে আর 1,000 মানে 10 লাখে 1 মিলিয়ন, তাহলে মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, অর্থাৎ এখানে বলবো লক্ষ লক্ষ বছর পুরনো। তুমি জানো অবশ্যই যে আমাদের পৃথিবী খুবই পুরানো, লক্ষ লক্ষ বছরের পুরনো। মিলিয়ন মানে মনে রাখবে 10 লক্ষ সমান 1 মিলিয়ন। অ্যান্ড ফর এ লং লং টাইম, এবং অনেক অনেক দিন ধরে, দেয়ার ওয়ার নো মেন অর উইমেন লিভিং ইন ইট, এটাতে অর্থাৎ এই পৃথিবীতে নারী পুরুষ কেউই থাকে নাই। বিফোর দি মেন কেম, আর মানুষ আসার আগে, দেয়ার ওয়ার অনলি অ্যানিম্যালস, কেবলমাত্র জন্তু জানোয়ারেরা ছিল। অ্যান্ড বিফোর দি অ্যানিম্যালস, আর এই জন্তু জানোয়ারদের আগে, দেয়ার ওয়াজ এ টাইম, এমন একটা সময় ছিল, হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দি আর্থ, যখন কোনো ধরনের প্রাণের অস্তিত্ব পৃথিবীতে ছিল না। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন, এটা কল্পনা করা কঠিন, দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, আমাদের এই জগৎটা, হুইচ ইজ সো ফুল টুডে অফ অল কাইন্ডস অফ অ্যানিম্যালস অ্যান্ড ম্যান, যেটা আজকে এত বিভিন্ন ধরনের জীবজন্তু ও মানুষ দিয়ে পূর্ণ, টু বি উইদাউট ডেম, সেই পৃথিবীটায় এক সময়ে কোনো কিছুই ছিল না। বাট সায়েন্টিস্টস অ্যান্ড দোজ, কিন্তু বিজ্ঞানীরা এবং তারা, হু হ্যাভ স্টাডিড, যারা পর্যালোচনা করেছে, অ্যান্ড থট এ গ্রেট ডিল অ্যাবাউট দিস ম্যাটার্স, এবং ভেবেছে অনেক কিছুই এই বিষয়গুলো নিয়ে, টেল আস, তারা আমাদেরকে বলে যে, দ্যাট মানে যে, দেয়ার ওয়াজ এ টাইম, একটা সময় ছিল, হোয়েন দি আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট, এমন একটা সময় ছিল যখন পৃথিবীটা ছিল এতই গরম যে কোনো জীবন্ত কিছু এখানে বসবাস করতে পারে নাই। অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস অ্যান্ড স্টাডি দি রক্স অ্যান্ড দি ফসিলস, এবং যদি আমরা তাদের বইপত্রগুলো পড়ি এবং এই শিলাপাথর বা জীবাশ্ম, ফসিল মানে জীবাশ্ম বলতে কী বোঝায় না, দি রিমেন্স অফ ওল্ড অ্যানিম্যালস, সেই পুরাতন যে জীবজন্তু তাদের যে অবশিষ্টাংশ, সেগুলোকে আমরা বলি জীবাশ্ম। তাহলে আমরা যদি তাদের বইপত্র পড়ি এবং শিলাপাথর, জীবাশ্ম এগুলো পর্যালোচনা করি, উই ক্যান আওয়ার সেলভস সি, আমরা নিজেরাই দেখতে পাবো যে দিস মাস্ট হ্যাভ বিন সো, হ্যাঁ এরকমই অবশ্যই ছিল। এবার দেখো এই যে ব্লু লেটার যে ওয়ার্ডগুলো, অ্যাকাউন্ট, বাংলা মানে বলি, অ্যাকাউন্ট মানে হচ্ছে ডেসক্রিপশনস অফ ইভেন্টস, অর্থাৎ সংক্ষিপ্ত বিবরণ, ইনহ্যাবিটেড মানে বসবাস করে, মিলিয়ন হচ্ছে 10,000, অর্থাৎ যেটা আমরা বলছি যে 10 লক্ষ, সেই 10 লক্ষ হচ্ছে 1 মিলিয়ন। এরপরে আমরা অ্যাক্টিভিটি 1-এ যাব। দেখো, আন্ডারলাইন দি অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট মানে কি না, উপযুক্ত বা সঠিক বিকল্পগুলোতে আন্ডারলাইন করতে হবে। তো এখানে তোমরা, আমি যেমন এখানে টিক মার দিয়েছি, এটা আন্ডারলাইন তোমরা করতে পারো এরকমভাবে।
আন্ডারলাইন করবে। তাহলে ইন্ডিয়া ইজ ইনফ্যাক্ট তোমরা পেয়েছো ওকে স্মল পার্ট অফ দি আর্থ সারফেস, এই ভূপৃষ্ঠের খুব ছোট্ট অংশ হচ্ছে ইন্ডিয়া। এখানে আছে তোমার টেক্সটে দেখবে। ওয়ান্স আপন এ টাইম দি আর্থ ওয়াজ টু হট, এই একটু আগে পড়লে যে এক সময় পৃথিবীটা ছিল এতই উষ্ণ ফর এনি লিভিং বিং টু সারভাইভ, যে কোনো জীবিত কিছু টিকে থাকতে পারে নাই। তাহলে হট আন্ডারলাইন করলে। ফসিলস আর, এই জীবাশ্মগুলো কি না দি রিমেন্স অফ ওল্ড লিভিং বিংস, সেই প্রাচীন যে জীবন্ত জীবজন্তু ছিল তাদের যে অবশিষ্টাংশ সেগুলো হচ্ছে ফসিলস। তাহলে এখানে আন্ডারলাইন করলে। এবারে দেখো অ্যাক্টিভিটি 2, অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। পূর্ণ বাক্যে, খেয়াল করবে কমপ্লিট সেন্টেন্সে অর্থাৎ পূর্ণ বাক্যে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। হোয়াট মাস্ট উই ডু, কি আমরা অবশ্যই করব টু নো অ্যাবাউট দি টেল অফ দিস ওয়ার্ল্ড, এই জগতের গল্প সম্পর্কে জানতে। তোমরা এখানে একটা লাইন পাচ্ছ, দেখো এই যে দেখো যে ইফ উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দি স্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স we must think of all the countries and all the peoples that have inhabited it and not merely of one little country where we may have been born। তোমরা হুবহুব এই অংশটা লিখে দাও। তোমাদের প্রশ্নটার যা উত্তর আছে, প্রশ্নটা যা আছে তোমরা অবশ্যই এইটা দেখে দেখে, উত্তরটা যদিও অনেক বড় এবং বড়ই হবে কিন্তু তোমরা দেখে দেখে লিখবে, তোমাদের কোনো অসুবিধা না, হুবহু লিখে দাও। আমি যেমন দেখো হুবহু উত্তরটা লিখে দিয়েছি, দেখো একবারে ইফ উই ওয়ান্ট টু, একবার ওখান থেকে পুরোপুরি লাইন তুলে লেখা আছে যেমনটি আছে, তাহলে তোমাদের সুবিধা হবে, ভুল হবে না। ইফ উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দি স্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স উই মাস্ট থিঙ্ক অফ অল দি কান্ট্রিজ অ্যান্ড অল দি পিপলস দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট অ্যান্ড নট মিয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন। দেখো এইখানে কোনো কিছু আমার পরিবর্তন করার দরকার হয় না, পরিবর্তন না করেই উত্তরটা বড় হলেও ঠিক মিলে গেছে। তারপরে দেখো সেরকমভাবে বইয়ের লাইন তুলেই উত্তর লেখার চেষ্টা করবে যদি হয়। এখানেও দেখো হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ, আমাদের পৃথিবীর বয়স কত। তো এইখানে দেখো হুবহু একটা লাইন রয়েছে, তোমরা এরকম করতে পারো। কি লাইনটা রয়েছে দেখো, এই যে আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। একবারে হুবহু এখান থেকে একবারে দেখে দেখে লিখে দাও, তোমাদের কোনো ভুল হবে না। আমি যেমন দেখো লিখে দিয়েছি দেখে দেখে ওই অংশ থেকেই, আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। তাহলে সেইভাবে তোমরা উত্তরগুলো লিখবে। তাহলে তারপরে দেখো হু রোমড দি আর্থ বিফোর দি অ্যারাইভেল অফ হিউম্যান বিংস, খুব সোজা, কারা এই মনুষ্য জীবে আসার আগে পৃথিবীতে বিচরণ করতো, রোমড বিচরণ করতো, তো প্রাণী। তাহলে হুটার জায়গায় শুধুমাত্র লিখে দাও অনলি অ্যানিম্যালস। তাহলে হুটার জায়গায় শুধুমাত্র অনলি অ্যানিম্যালস করে দিলে, তোমরা কেন গল্পটা পড়লে তাহলে শুধুমাত্র অনলি অ্যানিম্যালস লিখে বাকি প্রশ্নের শব্দগুলো লিখে দাও যে অনলি অ্যানিম্যালস রোমড দি আর্থ বিফোর দি অ্যারাইভেল অফ হিউম্যান বিংস। দেখো আমি প্রশ্নের শব্দগুলো রেখেছি, শুধু হুটার জায়গায় লিখে দিয়েছি অনলি অ্যানিম্যালস, কারা না কেবলমাত্র প্রাণীরা, জীবজন্তুরা, অনলি অ্যানিম্যালস। তারপর বাকি যা আছে লিখে দিলে। এবারে আমরা অ্যাক্টিভিটি 3-এ যাব। দেখো এখানে বলা আছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ওয়ার্ডস ফ্রম দি টেক্সট, অর্থাৎ পাঠ্যাংশ থেকে উপযুক্ত শব্দ বসিয়ে নিচের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দি ফার্স্ট লেটার্স অফ দি ওয়ার্ডস আর গিভিন, যে শব্দগুলো তোমার বসবে সেই শব্দগুলোর প্রথমের অক্ষরগুলো তোমার দেওয়া আছে যাতে করে তোমাদের সুবিধা হয়। এখানে দেখো অ্যাজ এ সাবজেক্ট মানে বিষয় হিসাবে ড্যাশ ইজ কোয়াইট ইন্টারেস্টিং, দেখো এইচটা দেওয়া আছে, তাহলে সাবজেক্ট হিসেবে ওখানে হিস্ট্রি শব্দটা আছে, তোমরা মনে পড়ছে দেখো তোমাদের ইতিহাস, তাহলে হিস্ট্রি তোমরা অনায়াসে লিখতে পারবে, হিস্ট্রি ইজ কোয়াইট ইন্টারেস্টিং। তেমনি উই হ্যাভ গুড রিলেশনস, আমাদের ভালো সম্পর্ক রয়েছে, উইথ আওয়ার নেবারিং, আমাদের প্রতিবেশী, অবশ্যই ওখানে কান্ট্রি শব্দগুলো রয়েছে, দেখো কান্ট্রিজ আছে, অতএব তাহলে এখানে সি যেহেতু রয়েছে তাহলে কান্ট্রিজ করে দিতে পারে। সি মানে তোমাদের একটা প্রথমের অক্ষরটা সব ক্ষেত্রেই দেওয়া থাকে, তাহলে কান্ট্রি COUNTRIES। তারপর দেখো প্ল্যান্টস নিড এয়ার ওয়াটার অ্যান্ড সানলাইট, তাহলে উদ্ভিদের দরকার এখানে বাতাস, জল, সূর্যালোক। টু, এবারে দেখো জিটা দেওয়া রয়েছে, তার মানে বেড়ে ওঠা, মানে ওখানে গ্রো শব্দটা রয়েছে, দেখো তাহলে GROW গ্রো। তারপর দেখো ক্যান ইউ, এখানে আইটা রয়েছে, মানে হাউ বিগ দি ইউনিভার্স ইজ, এই ব্রহ্মাণ্ড কত বড় আমরা কল্পনা করতে পারি, তার মানে ক্যান ইউ ইমাজিন, ইমাজিন কথাটা রয়েছে, দেখো আই তাহলে রয়েছে IMAGINE। তারপরে ইউ শুড
স্টাডি, এখানে এস রয়েছে দেখো, স্টাডি রেগুলারলি, তোমার উচিত নিয়মিত পড়াশোনা করা। ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট, যদি তুমি একজন ভালো ছাত্র হতে যাও তাহলে অবশ্যই এখানে এস যখন যেমন স্টাডি করে দিলে তখন রয়েছে। এবারে দেখো অ্যাক্টিভিটি 4, এখানে বলছে মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দি ফলোয়িং ওয়ার্ডস, নিম্নলিখিত শব্দগুলো দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে, যেটা বাংলায় তোমরা বাক্য রচনা করো, তাহলে এখানে অনায়াসে বাক্য রচনা করতে পারবে। আমি দেখো খুব ছোট ছোট করে তোমাদের সুবিধার্থে বাক্য রচনা করে দিয়েছি। বাক্য রচনা তোমরা নিজেরাও করতে পারবে এবং বিভিন্ন জনে বিভিন্ন রকম বাক্য রচনা করবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, এই শব্দগুলি দিয়ে করতে মানে শব্দটি যেমন, এই শব্দের কোনো পরিবর্তন ঘটাবো না, ঠিক যেমনটি রয়েছে তেমনটি। বারবার বলে দিচ্ছি, শব্দ দিয়ে বাক্য রচনা মানে যেমনটি থাকবে তেমনটিই করতে হবে, তুমি এর পরিবর্তন ঘটাবে না। ইন্টারেস্ট, আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন মিউজিক, গানে আমার কোনো ইন্টারেস্ট নাই, এখানে লিখে দিলে। সারফেস, উই লিভ অন দি আর্থ সারফেস, আমরা এই পৃথিবী পৃষ্ঠে বসবাস করি। সারফেস মানে পৃষ্ঠদেশ, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে আমরা বসবাস করি। খুব ছোট ছোট বাক্য করে দিয়েছি তোমার সুবিধার্থে। ইনহ্যাবিটেড, দি জঙ্গল ইজ ইনহ্যাবিটেড বাই ওয়াইল্ড অ্যানিম্যালস, এই জঙ্গলটাতে বন্য প্রাণীরা বসবাস করে। টুগেদার, উই শুড লিভ টুগেদার পিসফুলি, আমাদের উচিত একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করা, তাহলে এরকম লিখে দিলে। সায়েন্টিস্ট, বিজ্ঞানী, জেসি বোস অর্থাৎ জগদীশচন্দ্র বসু ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট, জেসি বোস ছিলেন একজন মহান বিজ্ঞানী। তাহলে এরকম সহজে ছোট ছোট তোমরা বাক্য রচনা করতে পারবে। এবারে ইউনিট 2 যাওয়া দেখো, লেটস কন্টিনিউ, অর্থাৎ এসব আমরা ক্রমাগত চালিয়ে যাই। ইউ রিড হিস্ট্রি ইন বুকস, তোমরা বইপত্রে ইতিহাস পড়ো। বাট ইন ওল্ড টাইমস, কিন্তু প্রাচীনকালে, হোয়েন মেন ডিড নট এক্সিস্ট, যখন মানুষের অস্তিত্বই ছিল না। শিওরলি নো বুকস কুড হ্যাভ বিন রিটিন, তাহলে নিশ্চয়ই কোনো বই লেখা হতে পারে নাই। হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্ড দেন, তাহলে কিভাবে আমরা খুঁজে পাবো কি তখন ঘটেছিল। হ্যাপেন্ড মানে ঘটেছিল তখন। উই ক্যান নট মেয়ারলি সিট ডাউন, আমরা কেবলমাত্র বসে থাকতে পারি না। অ্যান্ড ইমাজিন এভরিথিং, এবং সব কিছু কল্পনা করতে পারি না। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং ফর উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু অ্যান্ড উড দাস মেক আপ দি মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস, বলছে এটা খুবই আকর্ষণীয় বা মজার হয়ে উঠবে, এটা খুবই মজার হয়ে উঠবে, কারণ আমরা কেবলমাত্র কল্পনা করব সব কিছুই যা আমরা চাই, এবং সেইগুলো দিয়ে কি হবে না মেকআপ তৈরি হয়ে যাবে দি মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস, খুবই সুন্দর রূপকথার গল্প তৈরি হতে পারে। আমরা কেবলমাত্র বসে থাকব এবং আমরা কল্পনা করে যাব যা আমরা চাই, সেগুলোর দ্বারা কি হবে না এইভাবে তৈরি হবে সবচেয়ে সুন্দর রূপকথার গল্প। বাট দিস নিড নট বি ট্রু, কিন্তু এটা তো সত্যি হতে পারে না। অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাড সিন, যেহেতু এটা ভিত্তি করে তৈরি হবে না সত্যিকারের ঘটনা যা আমরা দেখেছি তার উপর ভিত্তি করে যেহেতু তৈরি হবে না, বেসড অন মানে ভিত্তি করে তৈরি হওয়া, তাহলে যা আমরা দেখেছি তার উপর যে সত্যি ঘটনা, সেই সত্যি ঘটনার উপর ভিত্তি করে এটা তো তৈরি হবে না, তাহলে এটা তো সত্যি হবে না। বাট অলদো উই হ্যাভ নো বুকস রিটিন ইন দোজ ফার অফ ডেজ, কিন্তু যদিও আমাদের সেই সুদূর দিনগুলোতে, দোজ মানে ওই, ফার অফ ডেজ সুদূর, ফার মানে সুদূর, ওই সুদূর দিনগুলোতে লেখা আমাদের কাছে বইপত্র যদিও নাই, ফরচুনেটলি সৌভাগ্যবশত উই হ্যাভ সাম থিংস, আমাদের কাছে কিছু জিনিস আছে, হুইচ টেল আস, যেগুলো আমাদেরকে বলে এ গ্রেট ডিল, অনেক কিছুই, এ গ্রেট ডিল মানে অনেক কিছুই, অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক উড, ততটাই ভালো প্রায় যতটা একটা বই করতে পারে বা বই বলতে পারে। উই হ্যাভ রক্স অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড সিজ অ্যান্ড স্টার্স অ্যান্ড রিভার্স অ্যান্ড ডেজার্টস অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিম্যালস, আমাদের আছে শিলাপাথর, পাহাড় পর্বত, সমুদ্র, তারা নক্ষত্র, নদী, মরুভূমি এবং সেই প্রাচীন জীবজন্তুর জীবাশ্ম। দিস অ্যান্ড আদার লাইক থিংস, এইগুলো এবং এই ধরনের অন্যান্য জিনিসগুলো আর আওয়ার বুকস, এগুলোই হচ্ছে আমাদের বই। ফর দি আর্থস আর্লি স্টোরি, পৃথিবীর প্রাচীন গল্পের জন্য এইগুলোই আমাদের বই। অ্যান্ড দি রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দি স্টোরি,
আর এই গল্পটা বোঝার প্রকৃত উপায়টা হলো ইজ নট মেয়ারলি টু রিড অ্যাবাউট ইট, এটা সম্পর্কেই শুধুমাত্র পড়া নয়, ইন আদার পিপলস বুকস, অন্য লোকেদের বইপত্রের মধ্যে, বাট টু গো টু দি গ্রেট বুক অফ নেচার ইটসেলফ, কিন্তু যেতে হবে আমাদেরকে প্রকৃতির বইটার কাছেই, প্রকৃতির যে বই সেই প্রকৃতির বইয়ের কাছেই, মহান প্রকৃতির বইটার কাছেই আমাদের যেতে হবে, মহান প্রকৃতির নিজস্ব বইটার কাছেই আমাদের যেতে হবে। ইউ উইল, আই হোপ, আমি আশা করছি, ইউ উইল সুন বিগিন, তুমি শীঘ্রই শুরু করবে, টু লার্ন, শিখতে, হাউ টু রিড দিস স্টোরি ফ্রম দি রকস অ্যান্ড মাউন্টেন্স, কীভাবে এই গল্পটা পড়া যায় সেই শিলাপাথর পাহাড় পর্বত থেকে। ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, কল্পনা করো কি মজার, আকর্ষণীয় হবে এটা, ফ্যাসিনেটিং মানে আকর্ষণীয় হবে এটা। এভরি লিটল স্টোন দ্যাট ইউ সি লাইং ইন দি রোড, প্রত্যেকটা ছোট্ট পাথর যেগুলো তুমি দেখছো যে রাস্তায় পড়ে রয়েছে, অর অন দ্য মাউন্টেন সাইড, অথবা পাহাড়ের পাশে পড়ে রয়েছে, মে বি এ লিটল পেজ, এগুলো একটা ছোট্ট পাতা হতে পারে, ইন নেচার্স বুক, প্রকৃতির বইয়ের, অ্যান্ড মে বি এবিল টু টেল ইউ, এবং এগুলো সক্ষম হতে পারে তোমাকে বলতে, সামথিং, কোনো কিছু, ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড ইট, যদি তুমি কেবলমাত্র জানো কিভাবে এগুলোকে পড়তে হয়। টু বি এবিল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষা পড়তে সক্ষম হতে গেলে, হিন্দি, উর্দু, ইংলিশ, তাতে হিন্দি হোক, উর্দুই হোক আর ইংরেজিই হোক, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট, তোমাকে এর বর্ণমালাটা শিখতে হবে। সো অলসো ইউ মাস্ট লার্ন দি অ্যালফাবেট অফ নেচার, সুতরাং তুমি অবশ্যই প্রকৃতির বর্ণমালা শিখবে, বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক, তোমার সেই শিলাপাথর এবং নুড়ি পাথরের বইয়ের মধ্যে তার গল্পটা পড়তে পারার আগে তুমি অবশ্যই প্রকৃতির বর্ণমালাটা শিখবে। ইভিন নাও পারহ্যাপস ইউ নো এ লিটল হাউ টু রিড দিস, এমনকি এখন সম্ভবত তুমি জানো, একটু হলেও জানো, এ লিটল, একটু হলেও জানো, হাউ টু রিড দিস, কীভাবে এটা পড়তে হয়। ইফ ইউ সি এ লিটল রাউন্ড শাইনি পেবিল, যদি তুমি দেখতে পাও একটা ছোট্ট গোলাকার চকচকে নুড়ি পাথর, ডাজ ইট নট টেল ইউ সামথিং, এটা কি তোমাকে কোনো কিছু গল্প বলছে না? হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ, কিভাবে এটা গোলাকার মসৃণ হয়েছিল, অ্যান্ড শাইনি এবং চকচকে হয়েছিল, উইদাউট এনি কর্নার্স অর রাফ এজেস, কোনো কোণ বা অমসৃণ প্রান্ত কিনারা ছাড়াই কিভাবে এটা গোলাকার চকচকে এবং মসৃণ হয়েছিল। ইফ ইউ ব্রেক এ বিগ রক ইন্টু স্মল বিটস, যদি তুমি একটা বড় পাথরকে ছোট ছোট টুকরে ভাঙো, ইচ বিট ইজ রাফ, প্রত্যেকটা টুকরোই হবে অমসৃণ, অ্যান্ড হ্যাজ কর্নার্স অ্যান্ড রাফ এজেস, এবং এর থাকবে বিভিন্ন কোণ এবং অমসৃণ কিনারা। ইট ইজ নট অ্যাট অল লাইক এ রাউন্ড স্মুথ পেবিল, এটা আদৌ একটা গোলাকার মসৃণ নুড়ি পাথরের মতো হবে না। হাউ দেন ডিড দি পেবিল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি, তাহলে কিভাবে নুড়ি পাথরটা এত গোলাকার, মসৃণ এবং চকচকে হয়েছিল? ইট উইল টেল ইউ ইটস স্টোরি ইফ ইউ হ্যাভ গুড আইস টু সি অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইট, এটা তোমাকে এর গল্পটা বলবে যদি তোমার ভালো চোখ থাকে দেখার এবং কান থাকে শোনার। ইট টেলস ইউ, এটা তোমাকে বলবে দ্যাট ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়ে, ইট মে বি লং এগো, এটা দীর্ঘ সময় আগেও হতে পারে, ইট ওয়াজ এ বিট অফ এ রক, এটা ছিল একটা পাথরের টুকরো, জাস্ট লাইক দি বিট, ঠিক সেই টুকরোটার মতো, ইউ মে ব্রেক ফ্রম এ বিগ রক, যেটা তুমি একটা বড় পাথর থেকে ভাঙতে পারো, অর স্টোন, অথবা একটা নুড়ি পাথর থেকে ভাঙতে পারো, উইথ প্লেন্টি অফ এজেস অ্যান্ড কর্নার্স, যার থাকবে অনেক, প্লেন্টি মানে প্রচুর, প্রচুর কিনারা বা প্রান্ত এবং কোণ,
প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড, সম্ভবত এটা পড়েছিল, রেস্ট মানে যদিও বিশ্রাম না, এখানে মানে হচ্ছে পড়েছিল, অন সাম মাউন্টেন সাইড, কোনো পর্বতের পাদদেশে বা পর্বতের গায়ে, পর্বতের পাশে পড়েছিল। দেন কেম দি রেন, তারপরে বৃষ্টি এলো, অ্যান্ড ওয়াশড ইট ডাউন টু দি লিটল ভ্যালি, তারপর এটা ধুয়ে নিয়ে চলে গেল একটা ছোট্ট উপত্যকায়। হোয়ার ইট ফাউন্ড এ মাউন্টেন স্ট্রিম, যেখানে এটা খুঁজে পেল একটা পার্বত্য ঝর্ণা। হুইচ পুশড ইট অন অ্যান্ড অন, যেটা এইটাকে বারবার ঠেলে নিয়ে যেতে লাগলো, টিল ইট রিচড এ লিটল রিভার, যতক্ষণ না এটা একটা ছোট্ট নদীতে পৌঁছালো। অ্যান্ড দি লিটল রিভার টুক ইট টু দি বিগ রিভার, আর এই ছোট্ট নদীটা এটাকে নিয়ে গেল বড় নদীতে। অ্যান্ড অল দি হোয়াইল, এবং সারাক্ষণ ইট রোল্ড, এটা গড়িয়ে যেতে লাগলো, অ্যাট দি বটম অফ দি রিভার, নদীর তলদেশে। অ্যান্ড ইটস এজেস ওয়ার ওর্ন অ্যাওয়ে, এবং এর কিনারাগুলো ক্ষয় পেতে লাগলো, ক্ষয়ে যেতে লাগলো। অ্যান্ড ইটস রাফ সারফেস, এবং এর সেই অমসৃণ উপরিভাগটা বা অমসৃণ উপরিতলটা মেড স্মুথ, মসৃণ হয়ে গেল, অ্যান্ড শাইনি, এবং চকচকে হয়ে গেল। সো ইট বিকেম দি পেবিল, সুতরাং এইভাবেই সেই নুড়ি পাথরটা তৈরি হলো, দ্যাট ইউ সি, যেটা তুমি দেখছো এখন। সামহাও, কোনো না কোনোভাবে, দি রিভার লেফট ইট বিহাইন্ড, নদীটা এটাকে ফেলে রেখে গিয়েছিল। অ্যান্ড ইউ ফাউন্ড ইট, এবং তুমি এটাকে দেখতে পেলে। ইফ দি রিভার হ্যাড ক্যারিড ইট অন, আর যদি নদী এটাকে বয়ে নিয়ে যেত, ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার, এটা হতো আরও ছোট আরও ছোট, টিল অ্যাট লাস্ট, যতক্ষণ না অবশেষে ইট বিকেম এ গ্রেন অফ স্যান্ড, এটা একটা গ্রেন অফ স্যান্ড, অর্থাৎ বালির টুকরো হতো, বালির দানা হতো। অ্যান্ড জয়েন্ট ইটস ব্রাদার্স, এবং এর ভাইদের সঙ্গে যোগদান করতো, অ্যাট দি সি সাইড, সেই সমুদ্র উপকূলে, টু মেক এ বিউটিফুল বিচ, একটা সুন্দর সমুদ্র সৈকত তৈরি করতে। হোয়ার, যেখানে হোয়ার লিটল চিলড্রেন, যেখানে ছোট ছোট শিশুরা ক্যান প্লে, খেলতে পারবে, অ্যান্ড মেক ক্যাসেলস আউট অফ দি স্যান্ড, এবং বালির দুর্গ বানাতে পারবে। ইফ এ লিটল পেবিল ক্যান টেল ইউ সো মাচ, যদি একটা ছোট্ট নুড়ি পাথর তোমাকে এত কিছু বলতে পারে, হাউ মাচ মোর কুড উই লার্ন, তাহলে আমরা আরও কত বেশি শিখতে পারবো, ফ্রম অল দি রকস, সমস্ত শিলাপাথর এবং পর্বতমালা থেকে, পাহাড় পর্বত থেকে, অ্যান্ড দি মেনি আদার থিংস, এবং অন্যান্য জিনিসগুলোর থেকেও, উই সি অ্যারাউন্ড আস, যেগুলো আমাদের চারপাশে দেখি। তাহলে ফ্যাসিনেটিং মানে ভেরি ইন্টারেস্টিং, খুব মজার, আকর্ষণীয়, মানে এটা আগে বলেছি। পেবিল মানে স্মল পিস অফ স্টোন, অর্থাৎ নুড়ি পাথর, আর ক্যাসেলস মানে ফোর্টস, অর্থাৎ দুর্গ। এবার আমরা অ্যাক্টিভিটি 5-এ যাব। দেখো এখানে বলা আছে, আইডেন্টিফাই হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। তাহলে এই যে নিম্নলিখিত বিবৃতিগুলো, এগুলোর মধ্যে কোনগুলো সত্যি এবং কোনগুলো মিথ্যা তোমাকে শনাক্ত করতে হবে। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার্স, আর তোমার উত্তরের সপক্ষে, প্রত্যেকটা উত্তরের সপক্ষে তোমাকে একটা সাপোর্টিং স্টেটমেন্ট, অর্থাৎ সমর্থনযোগ্য বিবৃতি দিতে হবে। তার মানেটা হচ্ছে তুমি কেন এটাকে ফলস বা কেন ট্রু বলছো, সেই সেন্টেন্সটা তোমাকে হুবহু টেক্সটে প্যাসেজে রয়েছে, হুবহু তোমাকে তুলে লিখতে হবে। যাই হোক, এখানে একটা জিনিস খেয়াল করবে, এখানে কিন্তু টি বা এফ লিখতে বলেনি, তোমাকে বলেছে ট্রু বা ফলস আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ তোমাকে বানান করি ট্রু TRUE বা ফলস FALSE এরকম বানান করেই লিখতে হবে। তাহলে দেখো প্রথমে বলছে ফেয়ারি টেলস আর রিচ ইন ইমাজিনেশন, ঠিকই তো, যে রূপকথার গল্প কল্পনায় পূর্ণ, তাহলে এটা তোমাকে প্রথমে ট্রু বলতে হবে। এবং এইখানে আছে দেখো যে দেখো যে দিস উড বি ভেরি ইন্টারেস্টিং ফর উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু অ্যান্ড উড দাস মেক আপ দি মোস্ট বিউটিফুল ফেয়ারি টেল। তার মানে কি, আমি তাহলে এটা প্রথমে কি বললাম, না প্রথমে এরকম বলবো, দেখো যে প্রথমে ট্রু বললাম, দিয়ে ওই অংশটা হুবহু তুলে দিলাম যে দিস উড বি ভেরি ইন্টারেস্টিং, এবং বারবার বলছি যেহেতু প্যাসেজ থেকে শব্দ বা লাইন তুলতে গেলে সিঙ্গেল ইনভার্টেড কমা, এই যে এখানে ইনভার্টেড কোমাটা দিতে হবে, এরকম একটা সিঙ্গেল ইনভার্টেড কোমা দেবে। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং ফর উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু অ্যান্ড উড দাস মেক আপ দি মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস। তো
এবং ইনভার্টেড কমাটা শেষ করলে ফুল স্টপ দিলে। বারবার বলছি উত্তর খুব বড় হলেও, বড় মনে হলেও তোমাদের চিন্তার কিছু নেই, কারণ তোমরা তো দেখে দেখে লিখবে, শুধু লাইনটা বা সেন্টেন্সটা দেখে দেখে লিখবে। এরপরে পরেরটা দেখো, এখানে বলা আছে যে উই হ্যাভ নো মিনস টু নো অ্যাবাউট দি ফার অফ ডেজ। বলছে আমাদের কোনো উপায় বা কোনো পদ্ধতি নাই, কোনো উপায় নাই আমাদের সেই সুদূর দিনগুলো সম্পর্কে জানার। এটা অবশ্যই ফলস হবে, কারণ আমাদের তো জানার উপায় আছে। তাহলে এইখানে দেখো একটা লাইন রয়েছে, এখানে এই যে দেখো যে কি লাইনটা না, দেখো বাট অলদো, এই যে দেখো যে বাট অলদো উই হ্যাভ নো বুকস রিটিন ইন দোজ ফার অফ ডেজ, ওই শুধু দিনগুলোতে যদিও আমাদের কোনো লেখা বই নাই। তাহলে এই অংশটা হুবহু তুলে দিলে ফরচুনেটলি উই হ্যাভ সাম থিংস হুইচ টেল আস এ গ্রেট ডিল অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক উড। তাহলে এই লাইনটা হুবহু তুললে, তাহলে প্রথমে তুমি ফলস বললে, তারপরে এই অংশটা দেখে দেখে লিখলে যে বাট অলদো উই হ্যাভ নো বুকস রিটিন ইন দোজ ফার অফ ডেজ ফরচুনেটলি উই হ্যাভ সাম থিংস হুইচ টেল আস এ গ্রেট ডিল অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক উড। তাহলে সেইভাবে তোমরা দেখে দেখে লিখবে। আবার পরেরটা দেখো সেরকমভাবে বলা আছে যে দি অ্যালফাবেট অফ নেচার ইজ লাইক দি হিন্দি অর দি ইংলিশ অর ইংলিশ অ্যালফাবেট। ঠিকই তো, যে প্রকৃতির বর্ণমালা ঠিক হিন্দি বা ইংরেজি এরকম বর্ণমালার মতোই। তাহলে এখানে একটা লাইন আছে দেখো, এই লাইনটা হুবহু তোমরা পাবে। এই যে দেখো যে টু বি এবিল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ হিন্দি অর উর্দু অর ইংলিশ ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট। তাহলে এইটাকে তুমি ঠিক বললে আগে প্রথমে, সেটা দেখো ট্রু বললে, ট্রু বলার পরে ওই অংশটা হুবহু লিখে দিলে যে টু বি এবিল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ হিন্দি অর উর্দু অর ইংলিশ ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট, সো অলসো ইউ মাস্ট লার্ন দি অ্যালফাবেট অফ নেচার বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক। তাহলে এইভাবে তোমরা ওইটা দেখে দেখে লিখবে। তোমাদের উত্তর বড় মনে হলেও চিন্তার কিছু নাই, তোমরা দেখে দেখে লিখছো। তারপরে দেখো পরে যেটা আছে ডিয়ের দেখে উই ক্যান লার্ন এ লট অ্যাবাউট আওয়ার ওয়ার্ল্ড ফ্রম দি রিভার্স অ্যান্ড মাউন্টেন্স। ঠিকই তো, যে আমরা অনেক কিছু জানতে পারি আমাদের এই নদী বা এই পর্বতমালাগুলো থেকে। তাহলে দেখো এইখানে একটা লাইন রয়েছে খুব সোজা, যে এই যে লাইনটা তোমরা এখানে প্রথমেই পাবে যে ইফ এ লিটল পেবিল, এই যে দেখো যে ইফ এ লিটল পেবিল ক্যান টেল ইউ সো মাচ, ইফ এ লিটল পেবিল ক্যান টেল ইউ সো মাচ হাউ মাচ মোর কুড উই লার্ন ফ্রম অল দি রক্স অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড দি মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস। তাহলে হুবহু এই অংশটা তুলে দিলে, তাহলে আমি এরকমভাবে দেখো তুলে দিয়েছি। প্রথমে ট্রু বলে তারপরে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে দেখো লেখা আছে যে ইফ এ লিটল পেবিল ক্যান টেল ইউ সো মাচ হাউ মাচ মোর কুড উই লার্ন ফ্রম অল দি রক্স অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড দি মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস। এবারে দেখো আমরা অ্যাক্টিভিটি 6-এ যাব। কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট, অর্থাৎ পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নিম্নলিখিত বাক্যগুলো পূরণ করতে হবে। নো বুকস কুড হ্যাভ বিন রিটিন ইন ওল্ড টাইমস, কোনো বই সেই প্রাচীনকালে লেখা হয়নি। কারণটা কী ছিল না, মেন ডিড নট এক্সিস্ট ওখানে লাইনে রয়েছে দেখো, কারণ ওইটা হুবহু লাইনটাকে না থাকলেও আমাদের ওই লাইনটা পড়ে বুঝতে পারলাম যে কারণ তখন মানুষের অস্তিত্বই থাকেনি না, মেন ডিড নট এক্সিস্ট, তবু এটা লাইনটা থেকে পেয়ে যাবে। টু বি এবিল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষা পড়তে সমর্থ হলে কী করতে হবে, ওয়ান হ্যাজ টু লার্ন ইটস অ্যালফাবেট, ওখানে রয়েছে, ওটাকে একটু সাজিয়ে লিখতে হবে। এখানে মানে এটা কমপ্লিট করতে হবে ওখান থেকে শব্দ নিয়ে, যাতে করে একটা সম্পূর্ণ বাক্য তৈরি হয়, মানে মিনিংফুল সেন্টেন্স হয়, অর্থপূর্ণ একটা সম্পূর্ণ বাক্য তৈরি করতে হয়। তাহলে এখানে যা রয়েছে সেগুলো বাদ দিয়ে আর ওখান থেকে কিছু শব্দ নিয়ে এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বাক্যটা হবে। অর্থাৎ এখানে শব্দগুলো প্যাসেজের কোন লাইনে বা কোন সেন্টেন্সে আছে দেখো, দেখলেই তোমরা পাবে। তারপরে দেখো এ স্মল পেবিল হ্যাজ ডেফিনাইটলি এ পার্ট অফ এ বিগ রক, একটা ছোট্ট নুড়ি পাথর নিশ্চয়ই একটা বড় পাথরের অংশ, অবশ্যই এরকম উত্তরটা হবে, ওখানে আছে দেখো। অন দি বিচেস অ্যাট দি সি সাইড লিটল চিলড্রেন, এই যে দেখো লাইনগুলো, মানে এই এখানে ধরো এই দেখো কী করে লিটল চিলড্রেন লিখতে পারো যে ক্যান এ প্লে অ্যান্ড মেক ক্যাসেলস আউট অফ দি স্যান্ড। তাহলে তোমরা এরকমভাবে লিখলে যে অন দি বিচেস অ্যাট দি সি সাইড লিটল চিলড্রেন ক্যান প্লে অ্যান্ড মেক ক্যাসেলস আউট অফ দি স্যান্ড।
এবারে দেখো অ্যাক্টিভিটি 7-এ যাবো আমরা। তাহলে অ্যাক্টিভিটি 7-এ কী বলা আছে দেখো, ফিল ইন দি ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দি টেক্সট, অর্থাৎ পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নিম্নলিখিত তালিকাটা পূরণ করতে হবে। এবার একটা জিনিস খেয়াল করো, স্টেটমেন্ট রিজন। স্টেটমেন্ট মানে কি, এখানে একটা বিবৃতি দেওয়া আছে, রিজন মানে এই যুক্তিটা কি, এর কারণটা কি। সবসময় মনে রাখবে এই হোয়াট, এইটার ঘরে হোয়াট দেওয়া থাকতে পারতো, এটার ঘরে হোয়াই দেওয়া থাকতে পারতো। মানে যদি হোয়াট দেওয়া থাকে তাহলে হোয়াই দেওয়া থাকবে, এটার ঘরে যদি ইফেক্ট দেওয়া থাকে তাহলে এটা কজ দেওয়া থাকবে, আর এই স্টেটমেন্ট দেওয়া থাকলে রিজন দেওয়া থাকবে। তার মানে রিজন, হোয়াই এবং যদি রিজন, হোয়াই আর কজ এই তিনটে একই রকম মানে, রিজন, হোয়াই এবং কজ এই তিনটের একই মানে। আর এইদিকে তেমনি রিজন থাকলে স্টেটমেন্ট, হোয়াই থাকলে হোয়াট এবং কজ থাকলে ইফেক্ট। এই হোয়াট, ইফেক্ট এবং এই স্টেটমেন্ট এই তিনটের একই রকম মানে। এবারে তাহলে এখানে কি বলেছে দেখো, ফেয়ারি টেলস নিড নট বি ট্রু, এই রূপকথার গল্পে সত্যি হওয়ার দরকার নেই। হ্যাঁ ঠিকই তো, তাহলে কারণটা কি না, বিকজ দে আর রিচ ইন ইমাজিনেশান। আমরা এখান থেকে পুরো এইটা দেখো, এই যে এরকম এখান থেকে লিখে নিতে পারো। তোমার অনেক সময় একটা প্রশ্নের উত্তর না অন্য প্রশ্নের মধ্যে থাকে, যেমন ফেয়ারি টেলস আর রিচ ইন ইমাজিনেশান। তাহলে দেখো এই প্রশ্নটার উত্তর এইখানেই পেয়ে যাচ্ছে, এটা আমরা ট্রু বলেছি, তাহলে সেই জন্যই এখানে লিখে দিলে বিকজ দে আর রিচ ইন ইমাজিনেশান। তারপরে দেখো, এ পিস অফ রক লুকস ডিফারেন্ট ফ্রম এ পেবিল। এ পিস অফ রক লুকস ডিফারেন্ট ফ্রম এ পেবিল। তাহলে কারণটা কি না, এক টুকরো পাথর একটা নুড়ি পাথরের থেকে আলাদা দেখায় শিলা পাথরটা। কারণটা কি না, বিকজ আনলাইক এ পেবিল, কারণ একটা নুড়ি পাথরের থেকে আলাদাভাবে এ পিস অফ রক, এক টুকরো যে পাথর রয়েছে, হ্যাজ কর্নাস, তার কি থাকে, কর্নার থাকে, কোণ থাকছে, অ্যান্ড রাফ এজেস, এবং একটা অমসৃণ কিনারা থাকছে। এ বিট অফ রক ফ্রম সাম মাউন্টেন সাইড রিচেস এ লিটল ভ্যালি, মানে কোনো সেই পর্বতের কাছ থেকে যে এক টুকরো পাথর সেটা একটা ছোট্ট উপত্যকায় পৌঁছায়। কিভাবে পৌঁছায় না, কারণটা হচ্ছে বিকজ, রিজন মানে সব বিকজ কারণ দিয়ে লিখবে, বিকজ দি রেন ওয়াশেস ইট ডাউন, কারণ বৃষ্টি এটাকে ধুয়ে নিয়ে যায় টু দি লিটল ভ্যালি, সেই ছোট্ট উপত্যকাতে। তারপরে এরকম লিখো যে অল পেবলস ডু নট বিকাম স্যান্ড, সমস্ত নুড়ি পাথরগুলো বালিতে হয় না। তার কারণটা কিনা, বিকজ কারণ দি রিভার লিভস সাম পেবলস বিহাইন্ড, কারণ এই নুড়ি পাথরগুলো নদী ফেলে রেখে যায়, এগুলোকে শেষ পর্যন্ত বয়ে নিয়ে যায় না। তাহলে বয়ে নিয়ে গেলে সেগুলো ছোট থেকে ছোট হতে হতে সেই বালির দানাতে পরিণত হতো। তাহলে বিকজ দি রিভার লিভস সাম পেবলস বিহাইন্ড। এবারে দেখো অ্যাক্টিভিটি 8-এ অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন্স, হুইচ আর দি থিংস অ্যারাউন্ড আস দ্যাট টেল আস অ্যাবাউট দি আর্থস আর্লিস্ট টেল। এটা খুব সোজা, দেখো কোন জিনিসগুলো আমাদেরকে পৃথিবীর প্রাচীন গল্প সম্পর্কে বলছে। দেখো এইখানে একটা লাইন আছে, এই যে দেখো, উই হ্যাভ রক্স অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড সিস অ্যান্ড স্টার্স অ্যান্ড রিভার্স অ্যান্ড ডেজার্টস অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমেলস দ্যাট টেল আস অ্যাবাউট দি আর্থস আর্লি স্টোরি। মানে এইগুলোই, তাহলে এইটাকে এরকম করে তুমি প্রশ্নটা উত্তর ওই হুবহু লিখে দিলে যে উই হ্যাভ রক্স and mountains and seas and stars and rivers and deserts and fossils of old animals that, এবার প্রশ্নের শব্দ তিনটে লিখলে যে that tell us about the earth's early story। খুব সোজা, দেখো ওরকম, শুধু আমি পুরো সেন্টেন্সগুলোকে তুলে লিখে দিচ্ছি, এরকম সেন্টেন্সগুলো তুলে লিখবে, তোমাদের উত্তর বড় মনে হলেও কোনো জটিল মনে হবে না। হোয়াই ডাজ এ পেবিল হ্যাভ এ স্মুথ সারফেস, কেন একটা নুড়ি পাথরে একটা স্মুথ অর্থাৎ মসৃণ পৃষ্ঠদেশ আছে না। খুব সোজা, দেখো যে এইখানে এ পেবিল হ্যাজ স্মুথ সারফেস, এই একটা পেবিলে স্মুথ সারফেস থাকে, কারণটা কি না, এইখানে ইট রোলস, এই যে দেখো এটা কারণটাই হচ্ছে একটাই, যে এ পেবিল হ্যাজ স্মুথ সারফেস না ইট রোলস। এই যে তোমরা বারবার এরকম লিখতে পারো যে ইট রোল্ড অ্যাট দি বটম অফ দি রিভার অ্যান্ড ইটস এজেস ওয়ার ওর নেওয়ে অ্যান্ড ইটস রাফ সারফেসেস মেড স্মুথ অ্যান্ড শাইন। তাহলে এটাকে সামান্য একটু এরকম সাজিয়ে লিখতে পারো, তবু আমি বেশি শব্দগুলোই ব্যবহার করেছি। দেখো যে এ পেবিল হ্যাজ এ স্মুথ সারফেস বিকজ ইট রোলস অ্যাট দি বটম অফ দি রিভার অ্যান্ড ইটস এজেস আর ওর নেওয়ে অ্যান্ড ইটস রাফ সারফেস বিকাম স্মুথ অ্যান্ড শাইনি। তোমরা এরকম লিখতে পারো। তারপরে আছে দেখো পরের প্রশ্নটা, যে হাউ ডাজ এ পেবিল বিকামস গ্রেনস অফ স্যান্ড, কীভাবে বালি একটা নুড়ি পাথর বালির দানাতে হয়। খুবই সোজা, দেখো দেখো এইখানে রয়েছে যে যদি একটা নুড়ি পাথর বারবার, এই যে দেখো রয়েছে
ইফ দি রিভার হ্যাড ক্যারিড ইট অন, মানে এইটাকে আমি একটু সাজে লিখছি যে যদি নদীটা ওই নদী পাথরটাকে বয়ে লিয়াত, অর্থাৎ এই যে দেখো ইফ এ রিভার ক্যারিজ এ পেবিল, কারণ যদি যেমন প্রশ্নটা রয়েছে যদি একটা নদী একটা নদী পাথরকে বয়ে নিয়ে যায় অন অ্যান্ড অন মানে ক্রমাগত, ইট বিকাম স্মলার অ্যান্ড স্মলার, এই শব্দগুলো এখানেই রয়েছে এই যে দেখো, তাহলে ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার টিল অ্যাট লাস্ট ইট বিকামস এ, এখানে দেখো গ্রেন অফ স্যান্ড, তাহলে আমি এরকম ভাবি সেটাকে একটু লিখলাম যে ইফ এ রিভার ক্যারিজ এ পেবিল অন অ্যান্ড অন ইট বিকামস স্মলার অ্যান্ড স্মলার টিল অ্যাট লাস্ট ইট বিকামস এ গ্রেন অফ স্যান্ড। তাহলে ওইভাবেই তোমরা উত্তরটা লিখবে। এবারে এইখানে একটা প্রশ্ন রয়েছে দেখো 4 নম্বরে ডিয়ের দাগে, হোয়াট ডাজ দি অথর মিন বাই দি গ্রেট বুক অফ নেচার। আমাদের যে টাইটেলটা এই প্রোসপিস্টার এই গল্পটার টাইটেলটার উপরে কী রয়েছে না দি গ্রেট বুক অফ নেচার, এটা কি লেখক বোঝাতে চাইছেন, এই গ্রেট বুক অফ নেচার বলতে লেখক কি বোঝাতে চাইছেন, এটা তোমরা যে উত্তরটা আগে নিয়েছো সেগুলোই লিখতে পারো। দেখো আমি মানে সেইটাই হুবহু তুলে দিয়েছি সেরকম করে, শুধু একটু সাজিয়ে লিখে দাও যে অ্যাকর্ডিং টু দি অথর, অর্থাৎ লেখকের মতানুসারে, অ্যাকর্ডিং টু দি অথর লেখকের মতানুসারে দি গ্রেট বুক অফ নেচার, এই প্রকৃতির যে মহান বই, রেফার্স টু সে প্রকৃতির মহান বই বলতে বোঝাচ্ছে কি না, প্রকৃতির মহান বইটা উল্লেখ করছে কি সম্পর্কে না, টু রকস অ্যান্ড মাউন্টেন্স, ওই সব রয়েছে পুরো লাইনটা দেখবে, মানে এই যে যেমন করলাম এই যে এখানে প্রথমে যে প্রশ্নটা উত্তর সেইটাই একটু সাজিয়ে লিখলেই হচ্ছে যে টু রকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড সিজ অ্যান্ড স্টার্স অ্যান্ড রিভার্স অ্যান্ড ডেজার্টস অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিম্যালস অ্যান্ড অলসো দি ওল্ড টাইমস হোয়েন মেন ডিড নট এক্সিস্ট। অর্থাৎ প্রকৃতির মহান বই বলতে লেখক বোঝাতে চেয়েছেন কি না, রকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড সিস অ্যান্ড স্টার্স অ্যান্ড রিভার্স অ্যান্ড ডেজার্টস অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিম্যালস অ্যান্ড অলসো দি ওল্ড টাইমস হোয়েন মেন ডিড নট এক্সিস্ট। এরপর আমরা অ্যাক্টিভিটি 9-এ যাব, খুব সোজা। এখানে দেখো কি বলছে, রিয়ারে যদি সেন্টেন্স ইন দি কারেক্ট অর্ডার, এই বাক্যগুলোকে পুনরায় সাজাতে হবে সঠিক নিয়মে বাই রাইটিং দি নাম্বারস ইন দি ব্র্যাকেটস, এই বন্ধনীতে সংখ্যা বসিয়ে 1 ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য করে দেওয়া আছে, মানে এই বাক্যগুলো যেগুলো রয়েছে এগুলো তোমার ওই মূল টেক্সটে কিভাবে পরপর রয়েছে, অর্থাৎ মূল টেক্সটে যেভাবে পরপর বাক্যগুলোকে সাজানো আছে ঠিক সেইভাবেই বাক্যগুলোকে তোমরা পরপর সাজালি এটা একটা প্যারাগ্রাফের মতো হয়ে যাবে, এবং সেইটা কোন বাক্যটার পর কোন বাক্যটা হবে সেটা সংখ্যা দিয়ে বোঝাতে হবে। যেমন প্রথমে 1 নম্বরে বাক্যটা হবে এই যে এখানে করে দেওয়া আছে তোমাদের অলরেডি, এ বিট অফ রক ইজ পুশড বাই এ মাউন্টেন স্ট্রিম ইন্টু এ লিটল রিভার। এবারে এখানে তোমরা পড়লি বুঝতে পারো 2 নম্বর ওখানে প্যাসেজটা যদি যাও তাহলে পড়ে বুঝতে পারবে যে 2 নম্বর হবে দি রক ইজ টেকেন টু এ বিগ রিভার বাই দি লিটল রিভার, এটা 2 নম্বর বাক্য হবে। এবারে এইটা 3 নম্বর হবে, তোমরা ওখানে পড়ো প্যাসেজটা বারবার, তাহলে দেখো পরপর এই বাক্যগুলো পরের পর সাজানো যাবে। দি এজেস অফ দি রক আর ওর নেওয়ে অ্যান্ড ইটস রাফ সারফেস ইজ মেড স্মুথ। তারপরে দেখো 4 নম্বরে এইটা করবে ইট বিকামস এ পেবিল। এবারে 5 নম্বরে তোমরা করবে অবশ্যই দি পেবিল বিকামস স্মলার বিকজ ইট ইজ ক্যারিড অন অ্যান্ড অন বাই দি রিভার। আর 6 নম্বর আর একটা পড়ে থাকছে অ্যাট লাস্ট ইট ইজ টার্ন ইনটু গ্রেনস অফ স্যান্ড। এরপরে আমরা অ্যাক্টিভিটি 10 চলে যাব। এখানে দেখো খুব সোজা, ম্যাচ দি ওয়ার্ডস ইন কালাম এ, অর্থাৎ এই এক স্তম্ভের যে শব্দগুলো আছে মেলাতে হবে উইথ দেয়ার মিনিংস ইন কালাম বি, বি স্তম্ভের অর্থের সঙ্গে। 1 ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য করে দেওয়া আছে, মানে এটা দেখো করে দেওয়া আছে ভেরি ইন্টারেস্টিং অর চার্মিং, মানে ওইটা এক বসবে, অর্থাৎ ফ্যাসিনেটিং মানে হচ্ছে ভেরি ইন্টারেস্টিং অর চার্মিং। তাহলে আমরা এবারে এই 2 নম্বর যদি মিয়ারলি যাই, মিয়ারলি মানে হচ্ছে কেবলমাত্র, অর্থাৎ অনলি অর জাস্ট, এটা ঘরে তাহলে 2 বসাবো। তারপরে দেখো ফরচুনেটলি মানে সৌভাগ্যবশত, তাহলে এইখানে দেখো এইটার ঘরে 3 লাকিলি মানে 3 বসাচ্ছি, অর্থাৎ লাকিলি মানে এই যে 3 ফরচুনেটলি। তারপরে অ্যালফাবেট মানে বর্ণমালা, এই যে দেখো দি সেট অফ লেটার্স ইন এ ল্যাঙ্গুয়েজ, তাহলে এইটা 4 বসাচ্ছি, অর্থাৎ দি সেট অফ লেটার্স ইন এ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে 4 অ্যালফাবেট। তারপর সারফেস মানে টপ ভিজিবল সাইড, অর্থাৎ এই যে 5 নম্বর এখানে পাচ্ছ সারফেস টপ ভিজিবল সাইড। আর তোমরা বিকেম ড্যামেজড বাই ইউজ, তাহলে ওর্ন এটা 6 নম্বর এখানে বসিয়ে দিলে 6 নম্বর। এরপরে অ্যাক্টিভিটি 11-এ আমরা যাব। অ্যাক্টিভিটি 11-এ কি বলেছে দেখো যে রিপ্লেস দি আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুটেবল ওয়ার্ডস ফ্রম দি বক্স, বক্স থেকে
উপযুক্ত বিপরীতার্থক শব্দগুলো দিয়ে নিচের আন্ডারলাইন বা নিচে দাগ দেওয়া শব্দগুলো পরিবর্তে বসাতে হবে। দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ডস, কিছু বাড়তি শব্দ দেওয়া আছে। যেমন দি ম্যান বিকেম ফেমাস ইন দি আর্লি, আর্লি মানে কি সকাল সকাল, তাহলে লেট হলো, আর্লি হলে লেট হলো। তারপরে দেখো সি ইজ লুকিং ভেরি হ্যাপি, হ্যাপি যদি খুশি প্রাণবন্ত হয় তাহলে এখানে আছে দেখো স্যাড, দুঃখিত, স্যাড বসালে। তারপর দি ট্রাঙ্ক অফ দিস হিউজ ট্রি হ্যাজ এ স্মুথ বার্ক, স্মুথ মানে মসৃণ, তাহলে এখানে দেখো রাফ পেয়েছে অর্থাৎ অমসৃণ পাইলে। তারপর দেখো যতীন ফাউন্ড হিজ পেন্সিল, ফাউন্ড মানে এখানে দেখো খুঁজে পেয়েছিল, তাহলে লস্ট হারানো, তাহলে ফাউন্ড হচ্ছে লস্ট পেলে, এখানে লস্ট রয়েছে দেখো। তারপরে স্মিতা লার্ন টু সাবট্রাক্ট, সাবট্রাক্ট মানে বিয়োগ করা, তাহলে এখানে অ্যাড যোগ করা পেয়েছে, ওখানে দেখো অ্যাড আছে। এবারে আমরা সরাসরি চলে যাব, এখানে বলছে অ্যাপোস্ট্রফি এসের কীভাবে ব্যবহার হয়। অ্যাপোস্ট্রফি এস অর্থাৎ অ্যাপোস্ট্রফি এস মানে যেমন দুটো একটা উদাহরণ দেওয়া আছে, দেখো তোমরা বইটা পেয়েছো, আওয়ার বুকস ফর দি আর্টস আর্লি স্টোরি। এই অ্যাপোস্ট্রফি এস আমরা কখন ব্যবহার করি না, কোনো কিছু ব্যক্তি বা জিনিসের মালিকানাভুক্ত বা তার অধিকারে থাকা বা সেই জিনিসটার এরকম এর বোঝাতে এগুলো ব্যবহার করি। যেমন আর্টস আর্লি স্টোরি অর্থাৎ পৃথিবীর প্রাচীন গল্প, পিপলস বুকস অর্থাৎ লোকেদের বইপত্র, নেচার্স বুক মানে প্রকৃতির বই, এরকম। তেমনি অ্যাপোস্ট্রফি এসটা কোথায় কোথায় ব্যবহার করে বা এই অ্যাপোস্ট্রফি কোথায় ব্যবহার করায় দেখো, যে শো দি ওমিশন অফ এ লেটার অফ লেটার্স ইন এ ওয়ার্ড, একটা শব্দের কোনো একটা অক্ষরকে বাদ দেওয়ার জন্য, ওমিশন মানে লুপ্ত করার জন্য, তাহলে যেমন ই এর পরে অ্যাপোস্ট্রফি ইআর মানে এভার থেকে এটাকে ইটাকে ভিটাকে লুপ্ত করে এরকম হয়েছে। তেমনি ওভার এখানে ভিটাকে লুপ্ত করে অনারেবল, এই অনারেবলটাকে এরকম HON অ্যাপোস্ট্রফি BLE এরকম। আবার ফ্রম প্লুরাল লেটার্স অর ফিগার্স, এই বিভিন্ন প্লুরাল লেটার অর্থাৎ একটা অক্ষরের যে প্লুরাল করার জন্য এবং বা বিভিন্ন সংখ্যার প্লুরাল করার জন্য ব্যবহার হয়, মানে ডট ইওর আইস মানে আইগুলো, এটা উচ্চারণ বাংলায় বলবো, তোমার এই আইগুলোকে বিন্দু দাও অ্যান্ড কাট ইওর টিস, এবং টিগুলোকে কেটে দাও। এবারে দেবে অ্যাড 3 4s অ্যান্ড 5 2s, এই মানে ফোর্স মানে কি না 3টে 4 আর 2টো 5, এই 3টে 4 2টো 5 এরকম বোঝানোর জন্য এগুলো 4s 2s এইভাবে করতে হচ্ছে। আবার বলছে কোনো ইন্ডিকেট পসেশন অর কানেকশান উইথ সামথিং, কোনো কিছুর অধিকারে বা সম্পর্কে থাকার জন্য, তো যেমন বানিস মাদার অর্থাৎ বাণীর মা। তারপর তেমনি আবার ক্রিয়েট এ শর্ট হ্যান্ড বা কন্ট্যাক্ট ফর্ম, আমার একটা সংক্ষিপ্ত রূপ করার জন্য দরকার হয়, যেমন ডোন্ট ডু নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডোন্ট, এরকম করে করা আছে। নট মানি যে কোনো শব্দের সঙ্গে নট যোগ করা মানে ওই এনের পরে অ্যাপোস্ট্রফি দিয়ে টিটা করতে হয়। আই হ্যাভ আয়ের পরে অ্যাপোস্ট্রফি দিয়ে ভি ইটিসি মানে ইত্যাদি, ইটিসি অর্থাৎ এটসেটেরা, ইটিসিরও ফুল ফর্ম হচ্ছে এটসেটেরা। এবার দেখো বলছি রিড দি প্যারাগ্রাফ বিলো অ্যান্ড পুট দি অ্যাপোস্ট্রফি মার্ক ইন দি প্রপার প্লেস। অ্যাপোস্ট্রফি মার্ক যেমন তখন বলা আছে দেখো রহিমস, এখানে তাহলে রহিমের পরে অ্যাপোস্ট্রফি এস দেবো, রহিমটার পরে অ্যাপোস্ট্রফি তারপরে এস, রহিমের পরে উপরে যে অ্যাপোস্ট্রফি তারপরে এস। ফাদার ইজ এ ওয়েল নোন পারসন, দি অনারেবল, এই অনারেবলকে সংক্ষেপে ওখানে পেয়েছো HON অ্যাপোস্ট্রফি BLE এরকম বসাচ্ছি। MLA অফ দি এরিয়া ইজ হিজ রিলেটিভ, হি হ্যাজ ডোনেটেড, এই হি হ্যাজটাকে সংক্ষেপে আমি করতে পারি হি এর পরে অ্যাপোস্ট্রফি দিয়ে এস, হি হ্যাজটাকে আমি সংক্ষেপ করবো শর্টেন করবো হি এর পরে অ্যাপোস্ট্রফি দিয়ে এস। ডোনেটেড এ গুড সাম অফ মানি টু দি লোকাল লাইব্রেরি ফর বাইং নিউ বুকস, দি লাইব্রেরি ইজ লোকেটেড নিয়ার দি গার্লস হাই স্কুল, এর গার্লস এর পরে অ্যাপোস্ট্রফি দিতে হবে, GIRLS তারপর অ্যাপোস্ট্রফি, এস এর পরে অ্যাপোস্ট্রফি। একটা জিনিস খেয়াল করবে যে কোনো শব্দের সঙ্গে অ্যাপোস্ট্রফি যোগ করতে গেলে, অ্যাপোস্ট্রফি যোগ করতে গেলে ওই শব্দটা শেষে যদি এস থাকে এস এর পরে অ্যাপোস্ট্রফিটা দেবে, তখন আর অ্যাপোস্ট্রফির পরে এস নয়, শব্দের শেষে যদি এস অলরেডি থাকে তাহলে এসটার পরে অ্যাপোস্ট্রফি, যেমন এই যে গার্লস এস রয়েছে বলে আমি গার্লসের পরে অ্যাপোস্ট্রফিটা দিলাম। তারপরে এই সবিনাস মানে সবিনা এনের পরে অ্যাপোস্ট্রফি এস, সবিনাস। আক্রমস, আক্রমের পরে অ্যাপোস্ট্রফি এস, আক্রমের পরে অ্যাপোস্ট্রফি। তারপরে দেখো সিস্টার ওপেন ভিজিট দি লাইব্রেরি, দে লাইক টু রিড চিলড্রেন্স, এখানে চিলড্রেনের পরে অ্যাপোস্ট্রফি তারপরে এস, চিলড্রেনের পরে অ্যাপোস্ট্রফি দিলে তারপরে এস। স্টোরি বুকস অ্যান্ড ট্যাগর্স, ট্যাগরের পরে অ্যাপোস্ট্রফি তারপরে এস। পোয়েমস, দেয়ার পেরেন্টস অলসো গো দেয়ার টু রিড নিউজ পেপার্স আফটার দি ডেজ ওয়ার্ক, ডে এর পরে অ্যাপোস্ট্রফি দিয়ে তারপরে এস করে ওয়ার্ক, ডেজ ওয়ার্ক। এবারে দেখো রিরাইট দি ফলোইং সেন্টেন্স ইউজিং কন্ট্রাক্টেড ফর্মস অফ ওয়ার্ডস হোয়েন এভার অ্যাপ্লিকেবল, কন্ট্রাক্টেড ফর্ম তোমরা আগে পেলে, যেমন দি টিচার সেড উই অল নো ইউ আর, ইউ এর পরে অ্যাপোস্ট্রফি দিয়ে আরই করলে সংক্ষিপ্ত হয়ে যাবে, কন্ট্রাক্টেড ফর্ম হয়ে যায় ইউ আরকে ইউ এর পরে অ্যাপোস্ট্রফি দিয়ে আরই। এ গুড স্টুডেন্ট, আই ক্যান নট মানে ক্যানের পরে অ্যাপোস্ট্রফি দিয়ে টি করলে কান্ট হয়ে যাবে, ক্যান নটটা কান্ট CIN অ্যাপোস্ট্রফি টি।
আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ হ্যাভ, ইউ হ্যাভকে তোমাকে সংক্ষিপ্ত করলে বা শর্ট অ্যান্ড ফর্ম করলে এরকম হবে, ইউ এর পরে অ্যাপোস্ট্রফি দিয়ে ভিই, ইউ এর পরে অ্যাপোস্ট্রফি দিয়ে ভিই, ইউ হ্যাভ ডান সাচ এ থিং। ইউ শুড নট, শুডের পরে এন যোগ করে অ্যাপোস্ট্রফি টি, অর্থাৎ শুডিন্ট, SHULDN তারপরে অ্যাপোস্ট্রফি টি। বিহেভ রুডলি উইথ ইউর ক্লাসমেটস। প্রমিস মি, ইউ উইল, অর্থাৎ ইউ এর পরে অ্যাপোস্ট্রফি দিয়ে দুটো এল, ইউ উইলকে একসঙ্গে যোগ করতে হবে, ইউ এর পরে অ্যাপোস্ট্রফি দিয়ে দুটো এল। অলওয়েজ রিমেম্বার দ্যাট আই হ্যাভ, আয়ের পরে অ্যাপোস্ট্রফি দিয়ে ভিই, আয়ের পরে আই হ্যাভকে সংক্ষেপ করবে এইভাবে, আয়ের পরে অ্যাপোস্ট্রফি দিয়ে দুটো আয়ের পরে অ্যাপোস্ট্রফি দিয়ে ভিই, আয়ের পরে অ্যাপোস্ট্রফি দিয়ে ভিই। দি স্টুডেন্ট রিয়েলাইজ হিজ মিস্টেক, হি সেড স্যার আই অ্যাম, আয়ের পরে অ্যাপোস্ট্রফি দিয়ে এম, আয়ের পরে অ্যাপোস্ট্রফি দিয়ে এম হলে একসঙ্গে শর্টেন করা আছে আই অ্যাম। আই শ্যাল, আয়ের পরে অ্যাপোস্ট্রফি দিয়ে দুটো এল, তাহলে আই শ্যাল হবে। নেভার বিহেভ লাইক দিস, এইভাবে তোমরা সংক্ষেপ করবে। এরপরে দেখো এইখানে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউন। আমরা জানি এই যে আই, ই, হি, ইউ, দে, এগুলি যে পার্সোনাল প্রোনাউনগুলো আছে এগুলোর পসেসিভ ফর্ম দুটো হয়, একটা পসেসিভ অ্যাডজেক্টিভ আর পসেসিভ প্রোনাউন। এবারে বলি, আমরা জানি অ্যাডজেক্টিভ কাকে বলছে না, যে শব্দটা নাউন বা প্রোনাউনে দোষগুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝাচ্ছে। তাহলে অ্যাডজেক্টিভটা কোথায় বসছে না, নাউন বা প্রোনাউনের আগে। অর্থাৎ আমরা যখন একটা অ্যাডজেক্টিভ বসাবো তারপরে সাধারণত নাউন বা প্রোনাউনটা বসাই, আর যখন প্রোনাউন বসাবো তারপরে আর আমার নিশ্চয়ই নাউন বা প্রোনাউন বসানোর দরকার নেই। তাহলে সেই হিসাবে এখানে দেখো যেখানে একটা ছক করে দেওয়া আছে, যেগুলো পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে উদাহরণ দেওয়া আছে, যেমন মাই, আওয়ার, দেয়ার, ইয়োর, হিস, এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আর এই পসেসিভ প্রোনাউনগুলো কি না, এইগুলোই ওই যেমন মাই, আওয়ার্স, মাইন, ইয়োর্স, দেয়ার্স, হার্স, এই সবগুলো থাকবে। তাহলে তোমাদের মেন যেটা করতে হবে অবশ্যই এই ছকটা আমি বলে দিচ্ছি, দেখো এটা মুখস্থই করে রাখতে হবে। আই থেকে পসেসিভ অ্যাডজেক্টিভ হিসাবে হবে মাই, অর্থাৎ আমার, যেমন আমার কলম, মাই পেন। তেমনি দেখো ওই যে পেন নাউন, তার আগে অ্যাডজেক্টিভ হিসেবে মাই বসছে, পসেসিভ প্রোনাউন মাইন। কিন্তু এখানে মাইনের পরে আর কিন্তু আমি ওই পেনটা বসাতে পারবো না। তেমনি উই থেকে পসেসিভ অ্যাডজেক্টিভ হবে আওয়ার, কিন্তু পসেসিভ প্রোনাউন হবে আওয়ার্স। তেমনি ইউ, এই প্রোনাউনটা থেকে পসেসিভ অ্যাডজেক্টিভ হবে ইয়োর, আর পসেসিভ প্রোনাউন হবে ইয়োর্স। তেমনি হি থেকে হবে হিস, পসেসিভ অ্যাডজেক্টিভ, হিস পেন, তার কলম। আবার দি পেন ইজ হিস, এই তার মানে এই হিসটা পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহার করা যায়, পসেসিভ প্রোনাউন হিসেবেও ব্যবহার করা যায়। সি থেকে পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হার, আর পসেসিভ প্রোনাউন হচ্ছে হার্স। তেমনি ইট থেকে শুধুমাত্র পসেসিভ অ্যাডজেক্টিভ হিসাবেই ইটস ব্যবহার করা হয়, এর পসেসিভ প্রোনাউন কিছু ব্যবহার করা হয় না। তারপরে দে থেকে পসেসিভ অ্যাডজেক্টিভ হিসাবে দেয়ার, আর পসেসিভ প্রোনাউন হিসাবে দেয়ার্স করা হয়। এবারে এইখানে বলেছে দেখো ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পসেসিভ প্রোনাউন্স অ্যান্ড পসেসিভ অ্যাডজেক্টিভ, মানে অর্থ অনুযায়ী পসেসিভ প্রোনাউন অথবা পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। তাহলে যে নিয়মে বলেছিলাম যে ইয়েস্টারডে আই ফরগেট টু টেক ব্যাক মাই পেন করতে হবে, কারণ আমি ভুলে গিয়েছিলাম, মানে আমার পেনটা ভুলে গিয়েছিলাম সুনীলের কাছ থেকে নিতে, তাহলে মাই এটা পসেসিভ অ্যাডজেক্টিভ হিসাবে মাই ব্যবহার করছো। আই গেভ হিম মাইন, আমারটা দিয়েছিলাম, এখানে দেখো এই মাইনটা হচ্ছে পসেসিভ প্রোনাউন হিসাবে ব্যবহার করতে হচ্ছে। ইন দি ক্লাসে আমারটা তাকে দিয়েছিলাম, বিকজ হি ডিড নট ব্রিং, কারণ সে আনে নাই, তারটা আনে নাই, অর্থাৎ হিস, এই হিসটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। দি লিটল গার্ল হ্যাজ টোর্ন হার ক্লোথেস, তার জামা কাপড় ছিঁড়ে দিয়েছে, তার মানে হার এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ হিসাবে হার ব্যবহার করতে হচ্ছে। বাট হোয়াই আর ইয়োর ক্লোথেস ডার্টি, কারণ তোমাদের জামা কাপড় কেন নোংরা, এখানে ইয়োর পসেসিভ অ্যাডজেক্টিভ হিসাবে ইয়োর ব্যবহার করতে হবে। আস্ক টু দি মাদার টু দি গার্লস এল্ডার ব্রাদার্স, উই হ্যাভ সয়েল, আমরা ময়লা করে ফেলেছি, আওয়ার ক্লোথেস, আমাদের জামা কাপড়, ওখানে আওয়ার হিসাবে ওই পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, কারণ এই ক্লোথেস নাউন আছে। হোয়াইল প্লেয়িং আউটসাইড দে সেড। এবারে এখানে দেখো আমরা চলে যাব লার্নিংয়ে। এখানে একটা চিঠি দেওয়া আছে, এইগুলো আমার একটা চিঠি কিভাবে লিখতে হয় তার ওই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটা দেখবে, চিঠি রাইটিংয়ের, লেটার রাইটিংয়ের ভিডিওটা, তাতেই বুঝতে পারবে। আমরা জানি একটা লেটারে 6টা অংশ থাকে, এদিকে প্রাইভেট লেটারের ক্ষেত্রে এদিকে ঠিকানাটাকে আমরা বলছি হেডিং, তারপরে চলে আসবে এইখানে যেটা বলা মাই ডিয়ার, মানে স্যালুটেশন বা গ্রিটিং বলবো, মানে যেখানে মাই ডিয়ার নির্মল, এটা হচ্ছে গ্রিটিং বা স্যালুটেশন। তারপরে এখানে হচ্ছে বডি অফ দি লেটার, 3 নম্বর পার্ট থাকবে। এখানে এইটা যেমনভাবেই থাকুক, এখানে 1, 2, 3, 4 যেটা থাকুক, আমি যেটা বলছি সেটি ভালো করে খেয়াল করে সেটি মনে রাখবে। এটাকে পুরোটাকে বলবো হেডিং, পুরোটাকে।
একবারে ডেট সহ। আর এইখানে এই উপরে যেটা আছে মাই ডিয়ার নির্মল, এইটিকে বলছে স্যালুটেশন বা গ্রিটিং। তারপরে এটা বডি অফ দি লেটার, তারপরে এটা হচ্ছে অবশ্যই এখানে সাবস্ক্রিপশান, এটাকে বলছে সাবস্ক্রিপশান। আর এটাকে বলছে সিগনেচার বলতে হবে, সাবস্ক্রিপশানের পর এখানে বলতে হবে সিগনেচার, তাহলে 5 নম্বর। আর এইটাকে বলতে হবে সুপারস্ক্রিপশান। তোমরা ওই লেটার রাইটিংয়ের ভিডিওটা অবশ্যই দেখবে, সেখানে আমি পরিষ্কার করে সব বুঝিয়ে বলে দিয়েছি কীভাবে চিঠি লিখতে হয়, কটা অংশ বলে দিয়েছি, প্রাইভেট লেটার, অফিসিয়াল লেটার সব বলেছি। এবার এইখানে এটাকে পার্সোনাল লেটার বলা হয়, কারণ একজন বন্ধু নির্মল এখানে দেখো বলেছে ইমাজিন দ্যাট নির্মল ইজ এ বয় লিভিং ইন শিলিগুড়ি। কল্পনা করে নাও যে নির্মল একটা ছেলে শিলিগুড়িতে থাকে, তার বন্ধু হিজ ফ্রেন্ড ফ্রম দিল্লি কানন হ্যাজ রিটিন হিম এ লেটার। দিল্লি থেকে তার বন্ধু কানন তাকে একটা চিঠি লিখেছে, হিয়ার ইজ দি লেটার, এখানে চিঠিটা। এটা তাহলে যে লিখবে, বারবার বলছি শুনে নাও, যে লিখবে লেখকের ঠিকানাটা এবং নামটাম লেখার দরকার নেই, শুধু মূল ঠিকানাটা এখানে তাই সেইভাবে লিখে, যেমন অবশ্যই ডেটটা দিতে হবে, সেইভাবেই দেওয়া আছে। এবারে এখানে বন্ধুকে চিঠি লিখছে মানে কানন লিখছে নির্মল, তাহলে মাই ডিয়ার নির্মল, আই হোপ ইউ অল আর ফাইন, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেট মি শেয়ার এ হ্যাপি নিউজ উইথ ইউ, আমাকে একটা আনন্দের খবর তোমার সঙ্গে ভাগাভাগ করতে দাও। মাই ব্রাদার অ্যান্ড আই অ্যালং উইথ আওয়ার পেরেন্টস, আমার ভাই এবং আমি আমার বাবা মায়ের সঙ্গে আর গোয়িং অন এ ট্যুর অফ রাজস্থান নেক্সট মান্থ, পরের মাসে রাজস্থান ভ্রমণে যাচ্ছি। ইট উইল বি গ্রেট ইফ ইউ জয়েন আস অ্যালং উইথ ইয়োর পেরেন্টস, এটা দারুণ মজার হবে যদি তোমরা আমার বাবা মায়ের সঙ্গে তোমরাও যাও। প্লিজ রাইট ব্যাক টু মি, দয়া করে আমাকে ফের লিখো, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত শীঘ্র সম্ভব, সো দ্যাট যাতে করে মাই ফাদার ক্যান মেক নেসেসারি অ্যারেঞ্জমেন্টস, আমার বাবা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। ইওর লাভিং ফ্রেন্ড, এখানে কোমা অবশ্যই দিতে হবে, দিয়ে এরপরে যে লিখছে তার যে ফার্স্ট নেমটা, যে নামে তাকে ডাকা হয় সেটা লিখলো। আর এইখানে এরকম একটা বক্সের মধ্যে ডান কোণে স্ট্যাম্প লিখে যাকে লেখা হচ্ছে তার ঠিকানাটা, অর্থাৎ প্রাপকের পুরো ঠিকানা এইভাবে লিখতে হবে, এটাকে বলা হয় পার্সোনাল লেটার। এইভাবে তুমি দেখো, তাহলে এখানে পার্সোনাল লেটারে কোথায় কি থাকে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। এবারে এইখানে একটা চিঠি লেখা আছে, সেখানে দেখো কি বলা আছে না, এই দিকে বাঁ দিকে ঠিকানাটা দেওয়া আছে, এবং এইখানে এগুলো মানে ভুল আছে, আই গট ইউর লেটার ইয়েস্টারডে, তাহলে এই ভুল যায় আছে চিঠিটাকে, এইটাকে তোমাদের করতে হবে। 14 ইয়েতে কী বলেছে দেখো, নির্মল হ্যাজ নট রিপ্লাইড ইন দি কারেক্ট ফর্ম, নির্মল এই চিঠিটার উত্তরটা সঠিক ফরম্যাটে দেয়নি, অর্থাৎ সঠিক যে ফরম্যাট বা স্ট্রাকচার হওয়ার দরকার সেইভাবে দেয়নি, সেটাকে তোমাকে সঠিক করে রিরাইট দি লেটার কারেক্টলি ফর হিম, তাহলে এইটাকে তুমি একটি সঠিক স্ট্রাকচারে করবে। দেখো আমি সঠিক স্ট্রাকচারটা করে দিয়েছি, খুব সোজা দেখো। তাহলে এখানে লিখছে কে না, অবশ্যই নির্মল লিখছে কাকে না, কাননকে। আগে কানন লিখেছিল নির্মলকে, তাহলে এবারে যেহেতু নির্মলের অসুবিধা রয়েছে, তার মা অপারেশন হবে, যেতে পারছে না পরের মাসে অপারেশনের জন্য, সেই জন্য কাননকে সে লিখছে চিঠিটা। তাহলে এখানে অবশ্যই নির্মল যেহেতু কাননকে লিখছে, তাহলে নির্মলের ঠিকানাটা তোমরা ওখানে আগে চিঠিটা খেয়াল করো, নির্মলের ঠিকানাটা আমি লিখেছি দেখো, হুবহু ঠিকানাটা লিখে ডেটটা অবশ্যই দিতে হবে। তাহলে ওখানে যে ডেট দিয়েছিল তার 5-7 দিন পরে চিঠি পাবে, তাহলে তার 5-7 দিন পরে একটা ডেট দিয়েছি দেখো, তাহলে 8 জুলাই 2012। তাহলে এবারে দেখো মাই ডিয়ার কানন, এবার ওই চিঠিটাকেই এইভাবে সাজিয়ে লেখা, আই গট ইউর লেটার ইয়েস্টারডে, থ্যাংক ইউ ফর ইউর ইনভিটেশন টু গো অন এ ট্যুর অফ রাজস্থান টুগেদার, বাট মাই মাদার ইজ ভেরি ইল, সি ইজ গোয়িং টু have a heart surgery early next month, so we cannot join you for the tour. Please don't mind. Wish you a হ্যাপি অ্যান্ড মেমোরেবল ভিজিট টু রাজস্থান। তাহলে এই চিঠিটা লেখা আছে এরকম, কিন্তু এটাকে তোমাকে সঠিক ফরম্যাটে লিখতে হবে, অর্থাৎ সঠিক এই স্ট্রাকচার বা কাঠামোটাই লিখতে হবে। তাহলে এখানে দেখো এবারে এইভাবে লিখতে হবে, ইয়োর ডিয়ার ফ্রেন্ড অথবা ইয়োর লাভিং ফ্রেন্ড, এখানে ইয়োর ডিয়ার ফ্রেন্ড করা আছে, তাই ইয়োর ডিয়ার ফ্রেন্ড পরে অবশ্যই কমা দিতে হবে, দিয়ে এখানে যে নামে ডাকা হয় অর্থাৎ ফার্স্ট নেমটা লিখছে, কিন্তু নামের পরে গ্রামের পরে বা সিগনেচারের পরে কখনোই, বারবার মনে রাখবে, সিগনেচারের পরে বা নামের পরে কখনোই ফুল স্টপ দেবে না। এবারে ঠিক সেইভাবেই পাইপের লেটার, যেহেতু এখানে স্ট্যাম্প বলে মানে একটা বক্সের মধ্যে যাকে লেখা হচ্ছে, এখানে কাননকে লেখা হচ্ছে, তাহলে কাননের ফুল ঠিকানা, এটা একটা কাল্পনিক ঠিকানা, মানে টাইটেলগুলো দেওয়া নেই, শুধু কানন দেওয়া আছে, তো আমি একটা কাল্পনিকভাবে লিখেছি কানন দাস, কেয়ার অফ বিমান দাস। এবারে ঠিকানাটা কাননে দেওয়া ছিল 32/4 MG রোড, ইস্টার্ন এক্সটেনশন, দিল্লি এত। তাহলে এইটা এইভাবে তোমরা লিখবে, দিয়ে এইখানে ফুল স্টপ দিবে।
তাহলে এইভাবে ঠিকানাটা লিখবে। এবার অ্যাক্টিভিটি 12B-তে কী বলছে দেখো, রাইট এ লেটার টু ইয়ার ফ্রেন্ড ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস। 70 শব্দের মধ্যে একটা চিঠি লিখতে হবে তোমার বন্ধুকে। টেলিং হিম অর হার অ্যাবাউট এ শর্ট ট্যুর, তাকে একটা ছোট্ট ভ্রমণ সম্পর্কে বলো। ইউ হ্যাড রিসেন্টলি গন টু, যে ভ্রমণে তোমরা সাম্প্রতিককালে গিয়েছিলে বা সম্প্রতি তুমি গিয়েছিলে। মেনশন দি প্লেস ইউ হ্যাড ভিজিটেড, সেই জায়গাগুলো উল্লেখ করো যেগুলো তুমি যেটাতে তুমি গেছো বা যেটা তুমি দেখেছো। হাউ ইউ ট্রাভেল, কীভাবে তুমি ভ্রমণ করেছিলে। পিপিল হু অ্যাকম্পানিড ইউ, যে সমস্ত লোকজন তোমার সঙ্গে গিয়েছিল তাদের কথা উল্লেখ করতে হবে। ইওর সাইট সিং, তোমার সেই দৃশ্য দর্শনটা উল্লেখ করতে হবে। ইওর এনজয়মেন্ট অফ দি ট্যুর, কেমনভাবে তুমি ভ্রমণটা উপভোগ করলে সেইটা। তাহলে 70 শব্দের মধ্যে লিখতে হবে। এটা প্রাইভেট লেটার, বন্ধুকে চিঠি। দেখো তাহলে বন্ধুকে চিঠি আমরা লিখতে অলরেডি শিখে গেছি, যে প্রথমে আমি লিখছি মানে তুমি লিখছো, মানে তোমার ঠিকানাটা অবশ্যই, আমি এখানে একটা কাল্পনিক, এখানে বারবার মনে রাখবে নাম ঠিকানা সম্পূর্ণভাবে কাল্পনিক। তোমাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য তোমরা সেই ঠিকানা লিখবে। আমি এখানে একটা কাল্পনিকভাবে লিখেছি, ভিলযুক্ত পোস্ট অফিস জয়পুর, ডিস্ট্রিক্ট বাঁকুড়া, কমা দিয়ে 18 জুন 2021। এইভাবে আমি একটা কাল্পনিকভাবে নাম ঠিকানা লিখেছি। এবারে দেখো আমি এখানে কিভাবে লিখছি, মাই ডিয়ার রাজীব, রাজীবকে চিঠি লেখা হচ্ছে, এটা কাল্পনিক নাম ঠিকানা, এটা তোমাদের ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা লিখবে। হোপ ইউ আর অল ওয়েল বাই দি গ্রেস অফ গড, আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই ভালো আছো। লেট মি শেয়ার এ হ্যাপি নিউজ উইথ ইউ, আমাকে তোমার সঙ্গে একটা আনন্দের খবর ভাগাভাগ করতে দাও। লাস্ট স্যাটারডে, গত শনিবারে, মাই ব্রাদার অ্যান্ড আই অ্যালং উইথ আওয়ার পেরেন্টস, ওখানে দেখো আগের চিঠিগুলো থেকে কিছু শব্দ নিয়েছি আমি যাতে করে তোমাদের সুবিধা হয়। মাই ব্রাদার অ্যান্ড আই অ্যালং উইথ আওয়ার পেরেন্টস, আমার বাবা মায়ের সঙ্গে আমার ভাই এবং আমি ওয়েন্ট অন এ ট্যুর অফ দার্জিলিং ভ্রমণে গিয়েছিলাম। উই ওয়েন্ট বাই কার, আমরা গাড়িতে চেপে গিয়েছিলাম। উই স্টেড দেয়ার ইন এ লাক্সারি হোটেল, আমরা সেখানে একটা লাক্সারি হোটেলে ছিলাম। লাক্সারি মানে বিলাসবহুল হোটেলে ছিলাম। উই ওক আপ আর্লি মর্নিং টু সি দি বিউটিফুল সানরাইজ বিয়ন্ড দি টাইগার হিলস, আমরা খুব ভোর উঠেছিলাম সেই টাইগার হিলসের ওই পারে সূর্যোদয় দেখার জন্য। উই হ্যাড এ গ্লিমস অফ বিউটিফুল কাঞ্চনজঙ্ঘা মাউন্টেন, আমরা সেই কাঞ্চনজঙ্ঘা পর্বতের একটু ক্ষণিক বা এক ঝলক দেখতে পেয়েছিলাম বা এক ঝলক দেখেছিলাম, সেই সুন্দর কাঞ্চনজঙ্ঘা পর্বতের এক ঝলক দেখেছিলাম। উই এনজয়েড টয় ট্রেন রাইড, আমরা সেই টয় ট্রেনের চড়াটা উপভোগ করেছিলাম। প্যাসেঞ্জার রোপওয়ে ওয়াস অ্যানাদার অ্যাট্রাকশন টু আস, সেই প্যাসেঞ্জার রোপওয়ে বা সেই দড়ির পথ সেটাও ছিল আমাদের কাছে আর একটা আকর্ষণ। উই গ্রেটলি এনজয়েড দি ন্যাচারাল বিউটিস ইন এ প্লিজেন্ট ওয়েদার, আমরা সেই ভীষণভাবে উপভোগ করেছিলাম প্রাকৃতিক সৌন্দর্যগুলো মনোরম আবহাওয়াতে। প্লিজেন্ট ওয়েদার মানে মনোরম আবহাওয়াতে। নো মোর টুডে, আজ আর নয়, মোর হোয়েন উই মিট, বাকি কথা যখন দেখা হবে তখন হবে। উইথ লাভ অ্যান্ড বেস্ট উইশেস, এইভাবে লিখবে। তোমাদেরকে অনেক ভালোবাসা শুভেচ্ছা জানি। ইওর লাভিং ফ্রেন্ড, দেখো কোমাটা অবশ্যই দিবে, এখানে একটা কাল্পনিক নাম আমি অবশ্যই দিলাম। ইওর লাভিং ফ্রেন্ডের পরে কোমা দিয়ে অবশ্যই একটা কাল্পনিক নাম লিখলাম। এবারে যেটা তুমি লিখবে মানে তোমার ক্ষেত্রে হবে এরকমভাবে লিখবে। আর যেমনভাবে বলছি খুব 70 শব্দের মধ্যেই লেখার চেষ্টা করো, তাতে 2-4টে কম বেশিতে কিছু এসে যাবে না। এবারে দেখো তুমি রাজীবকে লিখছো মানে রাজীবের পুরো ঠিকানাটা আমি একটা কাল্পনিক লিখেছি, এরকম স্ট্যাম্প বলে লিখলে রাজীব নন্দী, কেয়ার অফ তপন নন্দী, ভিলযুক্ত পোস্ট বাংলা, ডিস্ট্রিক্ট বাঁকুড়া, ঠিক এরকমভাবে লিখবে কাল্পনিকভাবে তোমার ক্ষেত্রে যেটা প্রযোজ্য। এবার এইখানে একটা বলেছে দেখো, স্টাডি দি ফলোয়িং পিকচার কেয়ারফুলি, এখন এই ছবিটাকে ভালো করে দেখো, দেখে কি বলছে, নাও রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 70 ওয়ার্ড, 70 শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। ডেসক্রাইবিং দি পিকচার অফ এ ভিলেজ, এই গ্রামের ছবিটা বর্ণনা করে। ইউজ দি ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, এই যে নিচে এই শব্দগুলো বা ফ্রেজগুলো ব্যবহার করতে হতে পারে। তো তোমাকে তাহলে এইটা প্যারাগ্রাফ লিখতে গেলে অবশ্যই একটা উপরে হেডিং দিতে হবে। তাহলে হেডিংটা তুমি পেয়ে গেছো, কি হেডিং না এই ভিলেজ ফেয়ার সম্পর্কে লিখবে। তাহলে উপরে 70 শব্দের মধ্যে কিভাবে লেখা যায় আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। দেখো তাহলে দেখো এ ভিলেজ ফেয়ার, একটা গ্রামের মেলা। তাহলে গ্রামের মেলা তার মানে তাহলে কিভাবে করবে না, এ ভিলেজ ফেয়ার ওখানে শুরুটাই বলা আছে। দেখো এখানে এই শুরুটা করতে বলা আছে কি, এ ভিলেজ ফেয়ার ইজ এ পপুলার ইভেন্ট ইন দি কান্ট্রি সাইড, এইভাবে তোমাকে শুরু করতে হবে। তাহলে তুমি ওইভাবেই শুরুটা করলে যে এ ভিলেজ ফেয়ার ইজ এ পপুলার ইভেন্ট ইন দি কান্ট্রি সাইড। তারপরে কি লিখছো না, পিপিল অফ অল এজেস ফ্রম দি নেবারিং ভিলেজেস, সেই নিকটবর্তী গ্রামগুলো থেকে সমস্ত বয়সের লোকেরা জমায়েত হয় ইন দি ফেয়ার গ্রাউন্ড, গ্রামে সেই মেলা প্রাঙ্গণে, মেলার মাঠে। দি গেইলি, এখানটা GAILY গেইলি ক্ল্যাড, গেইলি ক্ল্যাড
ক্রাউড অর্থাৎ গেইলি ক্ল্যাড মানে হচ্ছে মানে ঝলমলে পোশাক বা বেশ আনন্দমুখর ঝলমলে পোশাক পরিহিত লোকজনেরা এনজয় দি ফেয়ার গ্রেটলি, সেই ভীষণভাবে মেলাটাকে উপভোগ করে। দি লিটল চিলড্রেন এনজয় দি মেরি গো রাউন্ড, সার্কাস শোস অ্যান্ড মেনি মোর, ছোটো ছোটো ছেলেরা সেই নাগরদোল্লা, সার্কাসের শো এবং আরও অনেক কিছু উপভোগ করে। দেয়ার আর মেনি শপস অ্যান্ড কাউন্টার্স, অনেক দোকান থাকে। এল্ডার্স বাই, এটা বাই শব্দটা বাই মানে কেনা, তাহলে BUY করবে তোমরা, বাই হচ্ছে কেনা, তাহলে বড়রা কিনে ডিফারেন্ট টাইপস অফ হাউস হোল্ড গুডস, বিভিন্ন ধরনের সাংসারিক জিনিসপত্র। দেয়ার আর অলসো বেলুন সেলার্স, স্নেক চার্মার্স, সুইট মিট শপস টু গিভ ফান অ্যান্ড এনজয়মেন্ট। এছাড়াও কিছু রয়েছে, বেলুন বিক্রেতা রয়েছে, তারপরে সাপুড়ে রয়েছে, মিষ্টির দোকান রয়েছে আমাদেরকে মজা বা আনন্দ দিতে, মজা উপভোগ আনন্দ দিতে এসব রয়েছে। অল বিকাম হ্যাপি বাইং অ্যান্ড সেলিং, সবাই খুব আনন্দিত হয় কেনাকাটা করে। এ ভিলেজ ফেয়ার ইজ রিয়েলি এ প্লেস অফ গ্রেট এনজয়মেন্ট, একটা গ্রামের মেলা প্রকৃতই একটা জায়গা হচ্ছে মহা উপভোগের বা মহা বিনোদনের উপভোগের জায়গা। যাই হোক, তোমাদের 70 শব্দের মধ্যে লেখার চেষ্টা করবে, দু একটা কম বেশিতে কিছু এসে যাবে না, আমি এখানে সুন্দর করে তোমাদের দিয়ে দিলাম, আশা করা যায় তোমাদের অসুবিধা হবে না। পুরো লেসেনটা আমি তোমাদেরকে সমস্ত অ্যাক্টিভিটি ঠিক ঠিক সঠিক উত্তর করে দিলাম, সেইভাবে তোমরা অবশ্যই করবে এবং তার জন্য যে ডিসক্রিপশানের লিঙ্ক কিছু দেওয়া থাকছে সেগুলোও দেখবে, দেখে আশা করা যায় তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়। অসুবিধা হলে আমার কমেন্ট করে জানাবে। যাই হোক, শেষ পর্যন্ত যে তোমরা ভিডিওটা দেখলে তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।